মেডিসিন আমার কাছে নাই। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে জিকে ক্লাসে। আর আজকে যে জিকে ক্লাসটা নেবেন, আপনারা সবাই জানেন, সবার পরিচিত মুখ আমাদের সবুজ স্যার। এই সবুজ স্যার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক ডিপার্টমেন্টের থেকে কিন্তু পড়াশোনা করেছেন এবং যিনি তিনটা বিসিএস রিটেন পরীক্ষা দিয়েছেন এবং সামনে একটা রিটেন তার আছে। আর স্যারের ক্লাসটা কিন্তু অনেকে আমাদের পেইড বেজে অনেকেই করেন এবং ফ্রি ক্লাসও করেন, এবং ঢাকার বাইরে আমাদের যে জব মেডিসিন শাখাগুলোতে তিনি কিন্তু নিয়মিত ক্লাস দিয়ে থাকেন। আজকে কিন্তু স্যার এমন প্রশ্নগুলো রেখেছেন যেগুলা বিসিএস পরীক্ষা এসেছে, এবং দেখেন বিসিএস পরীক্ষা রেখেছে, হ্যাঁ, প্রাইমারিতে নিবন্ধন, এবং এখান থেকে যারা খাদ্য অধিদপ্তর পরীক্ষা দিবে, এই খাদ্য অধিদপ্তর পরীক্ষা হুবহু কমন পাবেন। যারা উপজেলা সমাজসেবা পরীক্ষা দিবে তারাও হুবহু কমন পাবেন। এবং এই যে সামনে এই শুক্রবার যে আসতেছে, এই শুক্রবার 9 তারিখ যারা পরীক্ষা দিবেন হুবহু এই এক ক্লাস থেকে কমন পাবেন। সুতরাং ক্লাসটা কেউ মিস করবেন না, পুরো ক্লাসটা ধোঁয়া করবেন, ঠিক আছে? আর শেয়ার করলে সর্বোচ্চ শেয়ারকারী আজকে কি গিফট পাবেন এটা মমিন স্যার বিস্তারিত বলে দিবেন। স্যার, আচ্ছা, আমার কলেজের ভাই কলেজের বোনেরা, আসলে স্যারের ক্লাস খুবই অসাধারণ ক্লাস হয়, কারণ উনি এতটাই ভালো অথেন্টিক ইনফরমেশন দিয়ে থাকেন যেটার মাধ্যমে একটা স্টুডেন্ট অটোমেটেড স্যারের ভক্ত হয়ে যান। আর ইতিমধ্যে যারা স্যারের ক্লাস করেছেন, এতটা গুছালো ক্লাস, এতটা মাধুর্যময় ক্লাস আপনারা মনে হয় কমই পেয়েছেন। তো যাই হোক, আমরা সবুজ স্যারকে আবার পেয়েছি, এবং আজকে সবুজ স্যার যে কোশ্চেন গুলো রেখেছে এগুলো যে কোনো জব পরীক্ষা, আপনি প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, 10 থেকে 20 গ্রেড বলেন, বা এই যে শুক্র শনিবারে যে পরীক্ষা দিবেন সে পরীক্ষা বলেন, বা হচ্ছে আপনার এই যে সামনে যে পরীক্ষাগুলো আছে, এই সকল পরীক্ষায় আপনি অনায়াসে 2 থেকে 3টা মার্ক কমন পেতে যাচ্ছেন। তো আজকের ক্লাসটা খুবই বেশি অ্যামেজিং হবে। প্রত্যেককে আমরা লাইভটাকে শেয়ার করে দেবো এবং শেয়ার করে কমেন্টে ডান লিখবো ইনশাআল্লাহ। এবং যারা সর্বোচ্চ শেয়ার করব, সর্বোচ্চ শেয়ারকারীকে আজকে আমরা নাসির স্যারের ক্যারিয়ার প্লাস বইটা গিফট হিসেবে প্রদান করবো ইনশাআল্লাহ। সর্বোচ্চ শেয়ারকারী একজন আজকে নাসির স্যার নিজেই বলেছে যে আমার বইটা আজকে আমি সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে একজনকে দিয়ে দিব। আপনারা প্রায় কি বলবো 450 টাকার একটা বই কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, কুরিয়ার চার্জ সহ 450 টাকা আপনি একদম ফ্রি পেয়ে যাচ্ছেন। সো যারা আজকে সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে থাকবেন, আমি লাইভে এসে সরাসরি ঘোষণা দিব যে সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে আজকে কে ছিলেন, এবং তার নাম এন্ট্রি করে সরাসরি প্যাকেটিং করে আমরা কিন্তু বইটা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। সো আমার কলিজার ভাই কলিজার বোন, প্রত্যেকে আমরা একটু শেয়ার করে কমেন্টে ডান লিখবো ইনশাআল্লাহ, কারণ আজকের ক্লাসটা খুবই অ্যামেজিং হবে, খুবই অ্যামেজিং হবে, খুবই অ্যামেজিং হবে। আনলিমিটেড অ্যামেজিং একটা ক্লাস হতে যাচ্ছে ইনশাআল্লাহ। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, প্রত্যেকে একটু শেয়ার করবা। বাংলাদেশের কে কোন জায়গা থেকে আজকের এই সেশনে আমরা অংশগ্রহণ করেছি একটু কমেন্ট করি তো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, একটু কমেন্ট করি, আমরা একটু কমেন্ট গুলো দেখি, ততক্ষণ সবাই যুক্ত হয়ে যাক। এবং সর্বোচ্চ শেয়ারকারীদেরকে আমরা কিন্তু আজকে লাইভে থাকা অবস্থায় একটা বই ঘোষণা করবো ইনশাআল্লাহ। নাসির স্যারের ক্যারিয়ার প্লাস বইটা কিন্তু আজকে আমরা ঘোষণা করব। এবং আপনারা যারা প্রাইমারি কোর্সে আমাদের ভর্তি হয়েছেন, আপনারা সবাই জানেন যে আমরা এই প্রাইমারি শতভাগ কমনের যে পূর্ণাঙ্গ হাইলাইটস, এই হাইলাইটসটা কিন্তু আমরা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের সবাইকে পাঠিয়ে দিচ্ছি। এখনো যদি কেউ পেয়ে না থাকেন, অবশ্যই 1-2 দিনের মধ্যে পেয়ে যাবেন। আর যারা নতুন ভর্তি হবেন, একদম কি বলবো ফ্রিতে বইটা পেয়ে যাবেন। হ্যাঁ, ফ্রিতে বইটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর সবাই একটু আমরা শেয়ার করি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন কানিস ফাতেমা পিরোজপুর থেকে, আমাদের সাথে যুক্ত হয়েছেন জয়পুরহাট থেকে ইব্রাহিম ভাই, আমাদের সাথে যুক্ত হয়েছেন রাজিয়া খাতুন গোপালগঞ্জ থেকে, আমাদের সাথে যুক্ত হয়েছেন শারমিন খাতুন, আমাদের সাথে যুক্ত হয়েছেন নীলিমা, আমাদের সাথে যুক্ত হয়েছেন জাকিয়া সুলতানা বগুড়া থেকে, আমাদের সাথে যুক্ত হয়েছেন মাহমুদুল হাসান। সাউন্ড ক্লিয়ার না? সাউন্ড তো ক্লিয়ার থাকার কথা, সাউন্ড ক্লিয়ার থাকার কথা। গাইবান্ধা থেকে অংশগ্রহণ করেছেন আমাদের আহনাফ মাহিম ভাই, আমাদের অংশগ্রহণ করেছেন। এরপরে আমাদের সাথে যুক্ত হয়েছেন আহসানুল্লাহ ময়মনসিংহ থেকে, আমাদের সাথে যুক্ত হয়েছেন রায়সামণি গাজীপুর থেকে, আমাদের সাথে যুক্ত হয়েছেন হবিগঞ্জ থেকে খকুমণি নাকি কাকুলি আক্তার, যে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত জায়গা থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আমার কলিজার ভাই কলিজার বোনেরা। আমি আবারও বলতেছি, আজকের এই সেশনে আমাদের ওই পাশে যাও, অফিসে যা। আজকের এই সেশনে সর্বোচ্চ শেয়ারকারী আমাদের এই ক্যারিয়ার প্লাস বইটা কিন্তু গিফট হিসেবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সর্বোচ্চ শেয়ারকারী আমাদের এই ক্যারিয়ার প্লাস বইটা গিফট হিসেবে পেয়ে যাবেন। সো সবাই আমরা একটু শেয়ার করব, আর আমরা ডিলে না করি। স্যার, আপনি ক্লাস শুরু করেন, আশা করা যায় আপনি একটু বলে দিন স্যার মাঝে মধ্যে যে যারা সর্বোচ্চ শেয়ার করবে তারা কিন্তু ক্যারিয়ার প্লাস বইটা আজকে আমরা লাইভে থাকা অবস্থায় ঘোষণা করব ইনশাআল্লাহ, যে কে পেয়েছে। সর্বোচ্চ শেয়ার করলেই আপনারা কুরিয়ার চার্জ সহ প্রায় 450 টাকার একটা বই কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন, একদম ফ্রি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, বাজার থেকে কেনার কোনো প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। ওকে, তাইলে আমরা ক্লাসটা শুরু করে দেই। স্যার ক্লাসটা শুরু করে দেন ইনশাআল্লাহ।
ওকে, আসসালামু আলাইকুম। আমরা গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে হাজির হলাম আবারও। লাস্ট হয়তো 15 দিনের বেশি হয়েছে আমি লাইভ ক্লাস নিয়েছিলাম। তো দেখেন, আজকে এমন একটা ক্লাসের আয়োজন করা হয়েছে জব মেডিসিনের পক্ষ থেকে, যেখানে এক ক্লাস ইনশাল্লাহ আপনি 1 থেকে 2 মার্ক কমন পাবেন আশা করি। সেক্ষেত্রে এখানে আপনার বিসিএস প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 গ্রেড যাই বলেন, হটেভার যেটাই হোক না কেন, এখান থেকে কিন্তু আপনি কমন পাবেন। সামনে অনেকগুলো পরীক্ষা সার্কুলার আছে, অনেকগুলো পরীক্ষার কিন্তু পরীক্ষা অলরেডি হবে, অলরেডি ডেট কিন্তু ঘোষণা দিয়ে দিছে। তো স্বভাবতই এখান থেকে অনেকগুলো কোশ্চেন পাবেন আপনি ইনশাল্লাহ। কোশ্চেন যেগুলোই থাকুক না কেন, এগুলোর যে ব্যাখ্যা বিশেষ করে সাম্প্রতিক সময়ের সাথে আমরা রিলেট করার চেষ্টা করব। ভারত পাকিস্তান যে দ্বন্দ্বগুলো আছে সেটাও আমরা আমাদের ক্লাসে আজকে রিলেট করার চেষ্টা করব। তো ঠিক আছে, আমরা শুরু করি। আসেন, প্রথম যেই কোশ্চেন আমাদের আছে, প্রথম যেই স্লাইড, সেটা আমরা চলে আসি। প্রথম যেই কোশ্চেনটা সেটা হচ্ছে আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত। দেখেন 46তম বিসিএস এর কোশ্চেন। আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত? ইরান নাকি ইরাক নাকি জর্ডান নাকি সিরিয়া? বলতে হবে আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত। আলেপ্পো, এই আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত? ইরান নাকি ইরাক নাকি জর্ডান নাকি সিরিয়া? দেখি কারা পারেন। আলেপ্পো শহরটি, এই যে দেখেন এই আলেপ্পো শহর, কতগুলো শহরের মধ্যে কিন্তু অনেক সময় অনেক ঝামেলা লাগে। এই আলেপ্পো শহর আছে, এরপর মসুল শহর আছে, মসুল, এগুলোর মধ্যে অনেক সময় ঝামেলা লাগে। কেন বলতেছি, এটা একটা কারণ আছে। বলেন আলেপ্পো শহরটি কোথায়? আগে একটু এটুকু বলেন। রাশিদা ইসলাম লিখছেন, নীলিমা কান্দা, সুলতানা রাজিয়া, রাশিদা ইসলাম, আলোর পথ, জান্নাতুল ফেরদাউস লিখছেন ডি। আচ্ছা, জাকিয়া সুলতানা। দেখেন আলেপ্পো শহরটি অবস্থিত সিরিয়ায়। যারা ডি লিখছেন ঠিক আছে, সিরিয়ায়। খেয়াল করেন, এই যে সিরিয়ায় সাম্প্রতিক সিরিয়া সংকটের যে প্রেক্ষাপট আমরা দেখলাম, সিরিয়ার যে প্রেসিডেন্ট ছিলেন বাশার আল আসাদ, ওনার পতন হয়েছে 2024 সালের 8 ডিসেম্বর। দীর্ঘ 24 বছর স্বৈর শাসনের পর ওনার পতন হয়েছে। ওই সময় অনেকগুলো শহর খুব বেশি আলোচনায় আসছে, যদিও 46তম বিসিএস এটা আসছে। দেখেন তো আলেপ্পো শহরটি কোথায়, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই শহরগুলো আরো বেশি ইম্পর্টেন্ট। ওই 46তম বিসিএস হয়েছে 2024 সালের এপ্রিল মাসে, অর্থাৎ অলরেডি 1 বছর ক্রস করছে। সে এপ্রিল মাসে আসছে আলেপ্পো শহরটি কোথায়। এখন কিন্তু মধ্যপ্রাচ্য আরো বেশি আলোচিত, মধ্যপ্রাচ্য সিরিয়া এগুলো কিন্তু আরো বেশি আলোচিত। তো এটার উত্তর হচ্ছে সিরিয়া, নিঃসন্দেহে এটা সিরিয়া। দেখেন সিরিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ শহর এবার 47তম বিসিএস এ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। দেখেন সিরিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ শহর, সিরিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ শহর যদি আমরা বলি, এই শহরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সিরিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের মধ্যে প্রথম যেটা আমরা লিখবো সেটা হচ্ছে এই যে দামেস্কো। এই যে দামেস্ক, এটা হচ্ছে সিরিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর। দামেস্কো হচ্ছে সিরিয়ার রাজধানী, সিরিয়ার রাজধানী ও বৃহত্তম শহর। দামেস্কো হচ্ছে সিরিয়ার রাজধানী ও বৃহত্তম শহর। এরপর দেখেন দামেস্কোর পর যেটা আছে সেটা হচ্ছে আলেপ্পো। এই যে আলেপ্পো, এটা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর, দ্বিতীয় বৃহত্তম শহর। এরপর তৃতীয় বৃহত্তম যেটা আছে সেটা হচ্ছে হোমস। হোমস, এই শহরটি সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর। একটু মনে রাখেন, যেহেতু মধ্যপ্রাচ্য খুব আলোচনায় আছে এবং সিরিয়ার যে সংকটটা দেখা যাচ্ছে, এই জন্য আমরা বলতে পারি 3টা শহর এটলিস্ট আপনাকে মনে রাখতে হবে। সিরিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে দামেস্কো, আলেপ্পো হচ্ছে দ্বিতীয় বৃহত্তম শহর এবং হোমস হচ্ছে তৃতীয় বৃহত্তম শহর। তো সভাপতি 1 নম্বরের অ্যান্সার হচ্ছে সিরিয়া। এবার আসেন 2 নম্বর যে কোশ্চেন আছে আমাদের, 2 নম্বর কোশ্চেনটা খেয়াল করেন। ফ্রাইডে ফর ফিউচার 2টা বিসিএস আসছে। লাস্ট যে বিসিএস আছে সেটা হচ্ছে 46তম বিসিএস, এর আগেও বিসিএস আসছে। বলতে হবে ফ্রাইডেস ফর ফিউচার কোন ধরনের আন্দোলন। এটা কি ধর্মীয় আন্দোলন নাকি পরিবেশবাদী আন্দোলন নাকি কোনো শান্তিবাদী আন্দোলন নাকি গণতান্ত্রিক আন্দোলন? বলতে হবে ফ্রাইডেস ফর ফিউচার এটা কোন ধরনের আন্দোলন, ধর্মীয় আন্দোলন নাকি পরিবেশবাদী নাকি শান্তিবাদী আন্দোলন নাকি গণতান্ত্রিক আন্দোলন? বলতে হবে 2 নম্বর কোশ্চেনের আনসার কি। ফ্রাইডেস ফর ফিউচার কোন ধরনের আন্দোলন? আফসানা আঞ্জুমান লিজা লিখছেন ঘ, শামিম রেজা লিখছেন আচ্ছা, স্বপ্নের রাজকন্যা লিখছেন জি কে। বলেন এটা কোন ধরনের আন্দোলন? ফ্রাইডেস ফর ফিউচার 2টা বিসিএস আসছে, লাস্ট 46তম বিসিএস আসছে। মামুন আল মাহমুদ লিখছেন খ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে দেখেন পরিবেশবাদী আন্দোলন। ফ্রাইডেস ফর ফিউচার কোন ধরনের আন্দোলন? পরিবেশবাদী আন্দোলন।
খেয়াল করেন একটা গুরুত্বপূর্ণ কথা শুনেন, সেটা হচ্ছে এই যে 2023 সালে প্রাইমারি পরীক্ষা গেল 2023 সালে, এরপর আমরা দেখলাম নিবন্ধনের পরীক্ষা গেল। এই যে প্রাইমারি আর হচ্ছে নিবন্ধন, এই সবগুলো পরীক্ষার যে কোশ্চেন ছিল সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম, যদি আমি বলি 70%-এরও বেশি কোশ্চেন যেগুলো সরাসরি বিসিএস এর কোশ্চেন, বিগত বছরে বিসিএস এর কোশ্চেন ছিল। আবারও ক্লিয়ার করতেছি, এই যে লাস্ট নিবন্ধন পরীক্ষা হইলো 18তম নিবন্ধনের প্রিলি এবং প্রাইমারি পরীক্ষা, এইগুলোর যে প্রিলিমিনারি কোশ্চেন ছিল ম্যাক্সিমাম কোশ্চেন ছিল 70%-এরও বেশি কোশ্চেন ছিল বিগত বছরের বিসিএস এর কোশ্চেন। আলটিমেটলি আপনি যদি বিসিএস এর কোশ্চেন সলভ করেন, দেখবেন আপনি প্রাইমারি পরীক্ষায় আপনি কমন পাচ্ছেন, নিবন্ধনের পরীক্ষায় কমন পাচ্ছেন, অন্যান্য 10 থেকে 20 গ্রেডের যে কোনো চাকরি পরীক্ষায় বিসিএস এর কোশ্চেনগুলোরে বেশি দেওয়া হয়। তার মানে এই কোশ্চেনগুলোর উপরে বেশি ফোকাস করবেন। দেখেন ফ্রাইডেজ ফর ফিউচার, এটা হচ্ছে একটা পরিবেশবাদী আন্দোলন। এই আন্দোলনের প্রবক্তা, এই ফ্রাইডেজ ফর ফিউচার এই আন্দোলনের প্রবক্তা একটা মেয়ে, এই আন্দোলনের প্রবক্তা, এই আন্দোলনের প্রবক্তা একটা মেয়ে, ছোট একটা স্কুলের মেয়ে। এই আন্দোলনের প্রবক্তা হচ্ছে গ্রেটা থুনবার্গ। এটা গ্রেটা থুনবার্গ, এটাও বিসিএস আসছে মনে রাখেন। গ্রেটা থুনবার্গ কোন দেশের? এই মেয়ে হচ্ছে সুইডেনের, সুইডেন। এই যে গ্রেটা থুনবার্গ, ওনা কি বলা হয়? পরিবেশ কন্যা বা জলবায়ু কন্যা। তাকে পরিবেশ কন্যা, তাকে পরিবেশ কন্যা বা জলবায়ু কন্যা বলা হয়। পরিবেশ কন্যা বা জলবায়ু কন্যা বলা হয়। তাহলে পরিবেশ কন্যা বা জলবায়ু কন্যা বলা হয় কাকে? গ্রেটা থুনবার্গকে। গ্রেটা থুনবার্গ কোন দেশের নাগরিক? সুইডেনের। এই ফ্রাইডেজ ফর ফিউচার কোন ধরনের আন্দোলন? একটা পরিবেশবাদী আন্দোলন। দেখেন আর একটা আন্দোলন প্রায় আসছে পরীক্ষায়, সেটা হচ্ছে আমরা যদি বলি সেই আন্দোলনটার নাম হচ্ছে ব্ল্যাক লাইভস ম্যাটার। ব্ল্যাক লাইভস ম্যাটার, দেখেন ব্ল্যাক লাইভস, লাইফের প্লুরাল হচ্ছে লাইভস ম্যাটার, ব্ল্যাক লাইভস ম্যাটার। এটাও কিন্তু দুইটা বিসিএস আসছে। ব্ল্যাক লাইভস ম্যাটার মানে ব্ল্যাক যারা আছে, কালো যারা আছে, কৃষ্ণাঙ্গদের জীবন বা লাইফও ম্যাটার করে। এটা কি? এটি একটি বর্ণবাদ বিরোধী আন্দোলন। এটি একটি বর্ণবাদ বিরোধী আন্দোলন। এটি একটু এক্সট্রা ইনফরমেশন দিলাম, মনে রাখেন। বর্ণবাদ বিরোধী আন্দোলন, এটি হচ্ছে বর্ণবাদ বিরোধী আন্দোলন। এটাও বিসিএস আসছে, বর্ণবাদ বিরোধী আন্দোলন। অনেকগুলো চাকরি পরীক্ষাটা আসছে। দেখেন ব্ল্যাক লাইভস ম্যাটার, বুঝতেই পারছেন কৃষ্ণাঙ্গদের জীবনও ম্যাটার করে। এটা হচ্ছে একটা বর্ণবাদ বিরোধী আন্দোলন। আর আমরা একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে ফ্রাইডেজ ফর ফিউচার, এটা হচ্ছে একটা পরিবেশবাদী আন্দোলন। যে আন্দোলনের প্রবক্তা হচ্ছে গ্রেটা থুনবার্গ, সুইডেন। আচ্ছা, একজন লিখছেন মেয়েটার বয়স কত? মেয়েটার বয়স এখন 22 বছর। যখন এই আন্দোলন শুরু করছে 2018 সালে, তখন তার বয়স আরো কম ছিল। ওকে, জাকারিয়া জান্নাত লিখছেন গ্রেটা থুনবার্গ জলবায়ু কন্যা বলা হয়। অনিক ইসলাম শেয়ার ডান। আব্দুল হাই বর্ণবাদ আন্দোলন। নীলিমা আকন্দ সুইডেন। ওকে, যারা বেশি শেয়ার করবেন, আমাদের মমিনুল স্যার এবং শ্রদ্ধেয় নাসির স্যার তারা কিন্তু অলরেডি বলে গেছেন, যারা সর্বোচ্চ শেয়ারকারীদেরকে নাসির স্যারের যে বাংলা ভাষা সাহিত্য বইটা আছে এটা দেওয়া হবে। তো আপনারা শেয়ার করেন এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো অন্যকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেন। ওকে, পরের কোশ্চেন দেখেন। আন্তর্জাতিক আদালত, যে আন্তর্জাতিক আদালত, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এই আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ কয় বছর? দেখেন সভাপতির মেয়াদ কয় বছর? সভাপতি কোন বিসিএস এর কোশ্চেন? 46তম বিসিএস এর কোশ্চেন। সভাপতির মেয়াদ, এটা অনেকেই কনফিউশনে ছিলেন, এটা কি হবে? ম্যাক্সিমাম ভাবছেন 9 বছর। মনে রাখেন আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ কয় বছর? বলতে হবে আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ কয় বছর? বিচারকদের মেয়াদ 9 বছর, এটা আমরা জানি। সভাপতির মেয়াদ কয় বছর বলেন? আহসান হাবিব লিখছেন 3। আচ্ছা, নীলিমা আকন্দ লিখছেন এক্সেলেন্ট। নেহিদুল করিম লিখছেন 9 বছর। রাশিদা ইসলাম, এমডি আব্দুল হাই লিখছেন 3 ইয়ার্স। আশিস লিখছেন, আচ্ছা মোতাব্বির আহমেদ পলাশ, আশিস মেসি লিখছেন যে ভিনিসিয়াস প্রায় যুক্ত হয়। আচ্ছা, জাবির খান, মোত্তালিব আহমেদ পিয়াস, জান্নাতুল ফেরদাউস। দেখেন আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ হচ্ছে 3 বছর। সভাপতির মেয়াদ 3 বছর। এই যে আইসিজে বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আইসিজে এর বিচারক সংখ্যা, আইসিজে এর বিচারক সংখ্যা, পৃথিবীর যে আন্তর্জাতিক আদালত আছে সেটার বিচারক সংখ্যা 15 জন। বিচারক সংখ্যা 15 জন। বিচারকদের মেয়াদ 9 বছর। বিচারকদের মেয়াদ 9 বছর। বিচারকদের মেয়াদ 9 বছর। বিচারকদের মেয়াদ 9 বছর। তবে আইসিজে এর সভাপতির মেয়াদ 3 বছর। সভাপতির মেয়াদ
আইসিসি এর সভাপতির মেয়াদ হচ্ছে 3 বছর, সভাপতির মেয়াদ 3 বছর। সেম ঘটনা আরেকটা আদালত আছে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আন্তর্জাতিক অপরাধ আদালত, সেখানেও বিচারকদের মেয়াদ 9 বছর, সভাপতির মেয়াদ 3 বছর। কিন্তু এই যে আইসিসি যেটার কথা বলতেছি, আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এই আইসিসি এর বিচারক হচ্ছে 18 জন, আর আইসিজে এর বিচারক হচ্ছে 15 জন। এইটুকু পার্থক্য, বাকি বিচারকদের মেয়াদ, সভাপতির মেয়াদ সবকিছু কিন্তু ঠিক। ওকে, পরের কোশ্চেন আমরা আসি। দেখেন, উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তা ধারণাটির কথা আছে? যৌথ নিরাপত্তা। দেখেন, এই কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল। এখানে সরাসরি কিন্তু ন্যাটো বলে নাই, বলছে উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায়। তার মানে খেয়াল করেন, বিসিএস এর কোশ্চেনগুলো একটু ক্রিটিক্যাল হয়। এখানে যদি সরাসরি ন্যাটো বলতো তাহলে হয়তো আপনি বুঝতে পারতেন, অনেক ক্ষেত্রে অনেকেই জানতো। বাট কোশ্চেনটা এমন ভাবে করা হয়েছে যে উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায়। উত্তর আটলান্টিক চুক্তি, আমরা জানি উত্তর আটলান্টিক চুক্তি মানে ইংলিশে কি? নর্থ আটলান্টিক ট্রিটি। নর্থ আটলান্টিক ট্রিটি। এই যে নর্থ আটলান্টিক ট্রিটি, দ্যাট মিন্স নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন আছে, এই যে ন্যাটো। তাহলে ন্যাটোর কত নম্বর ধারায় বা কত নম্বর অনুচ্ছেদে যৌথ নিরাপত্তার কথা বলা আছে? যৌথ নিরাপত্তা, এটাকে ইংলিশে বলা হয় কম্বাইন্ড মিলিটারি সিকিউরিটি বা কালেকটিভ ডিফেন্স। কালেকটিভ ডিফেন্স, যৌথ প্রতিরক্ষা সিস্টেম। এখন এই কালেকটিভ ডিফেন্সটা কি, এটাকে বুঝতে হবে। ন্যাটো যে টিকে আছে, ন্যাটো নামক যে সংস্থাটা, বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট, বিশ্বের সবচেয়ে বড় সামরিক সংগঠন ন্যাটো টিকে আছে প্রধানত একটা জিনিসের উপর ভিত্তি করে, সেটা হচ্ছে ন্যাটোভুক্ত কোনো দেশকে যদি বাহিরের কোনো দেশ এসে আক্রমণ করে, ন্যাটোর বর্তমান সদস্য আছে 32টা, ধরেন এই 32টার কোনো একটা দেশের এসে বাহিরের কোনো দেশ আক্রমণ করলো, তখন ন্যাটোর পলিসি কি? ন্যাটোর পলিসি হচ্ছে এই 32টা দেশ মিলে ওই দেশকে আক্রমণ করবে, অর্থাৎ কম্বাইন্ড মিলিটারি সিকিউরিটি অথবা কালেকটিভ ডিফেন্স। এই যে যৌথ নিরাপত্তা, এটার কথা বলা আছে ন্যাটোর আর্টিকেলের 5 নাম্বার আর্টিকেলে। ন্যাটোর যেই সংবিধান, সেই সংবিধানের 5 নাম্বার আর্টিকেলে বলা আছে যৌথ নিরাপত্তা অথবা কালেকটিভ ডিফেন্স বা সম্মিলিত সামরিক নিরাপত্তা। ওকে, যারা শাকিলা পারভিন লিখছেন বি, জোসনা বেগম, এস নাহার, রাশিদা বেগম, নীলিমা আকন্দ, অনেকেই পারেন নাই। এটা 46তম বিসিএস এর কোশ্চেন ছিল, অনেকেই হয়তো পারেন নাই। এটা 5 নাম্বারে। এর সাথে সংগতিপূর্ণ আর একটা কোশ্চেন যদি আপনাকে আমি বলি, সেটা হচ্ছে এই যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী 5টা সদস্য আছে, স্থায়ী 5টা সদস্যের স্পেশাল ভেটো পাওয়ার আছে। সেই ভেটো পাওয়ার আছে সংবিধানে, জাতিসংঘের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে? একটু নোট লিখে নেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আসার মতো নোট। নিরাপত্তা পরিষদের স্থায়ী 5টি সদস্যের ভেটো ক্ষমতার কথা বলা হয়েছে। ভেটো ক্ষমতার কথা বলা আছে জাতিসংঘ সনদের বা জাতিসংঘ সংবিধানের 27 নম্বর অনুচ্ছেদে। 27 নম্বর অনুচ্ছেদে দেখেন, এই যে স্পেশাল ভেটো পাওয়ার, সেটার কথা বলা আছে জাতিসংঘের সংবিধানের 27 নম্বর অনুচ্ছেদে। আর ন্যাটোর 5 নম্বর অনুচ্ছেদে কি আছে? ন্যাটোর 5 নম্বর অনুচ্ছেদে আছে তাদের কম্বাইন্ড মিলিটারি সিকিউরিটি। এরপর পরে কোশ্চেনে আসেন, মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতীয় সত্তায় রয়েছে? বাংলাদেশের কোন উপজাতিদের বা কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর পারিবারিক যে ব্যবস্থা আছে সেটা হচ্ছে মাতৃতান্ত্রিক। বলতে হবে সেটা গারো নাকি সাঁওতাল নাকি মণিপুরি নাকি চাকমা। মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন হচ্ছে কোন জাতি সত্তার? গারো নাকি সাঁওতাল নাকি মণিপুরি নাকি চাকমা? দেখ, এইটা তো সহজ কোশ্চেন, এটা সবার পারার কথা। বলেন তো, মাতৃপ্রধান পরিবার ব্যবস্থা কোথায়? বাংলাদেশের কোন উপজাতিতে মাতৃপ্রধান ব্যবস্থা আছে? গারো নাকি সাঁওতাল নাকি মণিপুরি চাকমা? দেখি 5 নাম্বার কারা পারেন? নাহার শম্পা, সুলতানা রাজিয়া, আয়েশা সিদ্দিকা, নীলপুরি, রাকিবুল রতন, শাহজাহান রহমতুল্লাহ, আলোর পথ, আফসান আঞ্জুম লিজা। এরপর নুরুল ইসলাম মামুন, শারমিন জাহান। তার মানে সবাই পাচ্ছেন। শিখা খাতুন,
ওকে, তার মানে এটা হচ্ছে গারো। আমরা জানি বাংলাদেশে মোট উপজাতি আছে 50টা। বাংলাদেশে ষষ্ঠ জনশুমারি অনুযায়ী বাংলাদেশে মোট উপজাতি, ষষ্ঠ জনশুমারি বাংলাদেশে মোট উপজাতি 50টি, মনে রাখেন মোট উপজাতি 50টি। এর মধ্যে দুটির পারিবারিক ব্যবস্থা হচ্ছে মাতৃতান্ত্রিক। দুটির পারিবারিক ব্যবস্থা কি? পারিবারিক ব্যবস্থা মাতৃতান্ত্রিক। এই দুইটি কে? এই দুটি হচ্ছে গারো ও খাসিয়া, গারো এবং খাসিয়া। তাহলে এই দুইটা যাদের পারিবারিক ব্যবস্থা হচ্ছে মাতৃতান্ত্রিক। মনে রাখতে হবে এই দুইটার ধর্মই হচ্ছে খ্রিস্টান। দুইটাই কোন ধর্ম পালন করে? খ্রিস্টান। অনেক সময় চলে আসে উপজাতিদের কার কি ধর্ম। দেখেন গারো এবং খাসিয়া দুইটা মাতৃতান্ত্রিক এবং দুইটাই কিন্তু খ্রিস্টান ধর্মের, এটুকু মনে রাখেন। আমরা পরের কোশ্চেনে গেলাম। বলেন বাংলাদেশে মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এখন পর্যন্ত? বাংলাদেশে কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা? পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে হচ্ছে 5 বছর মেয়াদী যে পরিকল্পনা, সেটা কয়টি পরিকল্পনা এখন পর্যন্ত গ্রহণ করা হয়েছে? 45তম বিসিএস 6টি নাকি 7টি নাকি 8টি নাকি 9টি বলতে হবে। 6 নম্বর কোশ্চেনের উত্তর কি বলেন? রাশিদুল ইসলাম স্যার আমার নাম বলেন না কেন? আপনার নাম বললাম। জাকিয়া জান্নাত লিখছেন গাশিয়া গারো। এমএসটি কুলসুম আক্তার জান্নাতুল ফেরদৌস লিখছেন 8। ওকে, মোহাম্মদ আলমগীর লিখছেন বিনতে হাসান। রাহিমা ইসলাম বলেন তাহলে বাংলাদেশে এখন পর্যন্ত কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? এখন পর্যন্ত 8টি। যারা 8 লিখছেন তাদের উত্তর ঠিক। এখন পর্যন্ত 8টি। বর্তমানে যেটা চলে সেটা হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিকী। বর্তমানে চলছে কি? অষ্টম পঞ্চবার্ষিকী। তাহলে বর্তমানে অষ্টম পঞ্চবার্ষিকী চলছে। এটার মেয়াদ কত? মেয়াদ হচ্ছে 2021 সাল থেকে 2025, 2021 সাল থেকে 2000, এই 5 বছর। অর্থাৎ এই যে 25 সালের ডিসেম্বরে কিন্তু এটা শেষ হবে। বর্তমানে অষ্টম পঞ্চবার্ষিকী চলছে, এটাই লাস্ট বছর যে অষ্টম পঞ্চবার্ষিকীর মেয়াদ শেষ হবে। এরপর এই বছরের শেষের দিকেই হয়তো বা এই যে জুন জুলাই থেকে আমরা দেখব যে নবম পঞ্চবার্ষিকীর যে আলোচনা সেটা শুরু হবে। পরে কোশ্চেনে চলে আসি। দেখেন কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয়? কত সালে মানি লন্ডারিং হচ্ছে এই যে মুদ্রার পাচার, টাকার পাচার, এই টাকার পাচারের প্রতিরোধ সম্পর্কিত যে আইন সেটা কত সালে হয়? এটা কয়েকবার আসছে বিসিএস এ, বিভিন্ন চাকরি পরীক্ষা আছে, খুবই ইম্পর্টেন্ট। মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয় কত সালে? বলতে হবে। 7 নম্বরের উত্তর কি হবে? এসনাল লিখছেন 8টি। বলেন 7 নম্বর কি হবে? রাবেয়া বসরি, দিশাহীন যাত্রী। এরপর শেখ মেজবউদ্দিন লিখছেন 2013 সালে। মিস কুলসুম আক্তার লেখেন 21 থেকে 25। বলেন এই যে মানি লন্ডারিং, এটা অনেকগুলো পরীক্ষা আছে। আব্দুল হাই লিখছেন 2013 সালে। হচ্ছে না তো, কারো কথাই হচ্ছে না। রাজীব কুমার লিখছেন 13। শারমিন 2013, না হচ্ছে না। ইএম তানিয়া লিখছেন 11। হুমায়রা হিমু লিখছেন 8টি। বলেন আমাতুল্লাহ সিদ্দিকী, দিশাহীন যাত্রী। হচ্ছে না তো। বলেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন। দেখি একজন যদি সঠিক উত্তর দিতে পারেন তাইলে আমরা এই কোশ্চেন আর থাকবো না। বলেন মুমতাহিনা আক্তার, ইএম তানিয়া, জান্নাতুল ফেরদৌস, আয়েশা সিদ্দিকা। এরপর আফসার ইসলাম আন্নি, আরিফ পাটোয়া 2013, আয়েশা সিদ্দিকা 2013, আহসান হাবিব লিখছেন 2011, মুমতাহিনা আক্তার। আচ্ছা এটা কি আপনারা পারতেছেন না আসলে? স্বর্ণলতা আফসানা বলে মানি লন্ডারিং প্রতিরোধ, একজনও তো পারতেছেন না। মানি লন্ডারিং প্রতিরোধ আইন। আমিন আকন ব্রহ্মময়ী লিখছেন খ। বলেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন কবে? মানুষ একটু গুগল সার্চ করেও দেখে। নাহার শাম্পা, সুমাইয়া ইউসুফ, মৌসুমী ইসলাম, নীলিমা আকন্দ লিখছেন শিখা খাতুন, রিমা আক্তার। হায় হায়। দেখেন মানি লন্ডারিং আইন হয়েছে 2012 সালে। বাংলাদেশে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি হয়েছে 2012 সালে। মুদ্রার পাচার রোধে আইন করা হয়। ঠিক আছে, মানি লন্ডারিং আইন 2012 সালে। এটা অনেকগুলো পরীক্ষা আছে। আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখেন কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক, ইউরোপীয় ইউনিয়নের যে কেন্দ্রীয় ব্যাংক আছে, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত কোথায়? 45তম বিসিএস এর কোশ্চেন। বলতে হবে 8 নম্বর কোশ্চেন উত্তর কি? লন্ডন নাকি প্যারিস নাকি ব্রাসেলস নাকি ফ্রাঙ্কফুর্ট? ইউরোপীয় ইউনিয়নের যে কেন্দ্রীয় ব্যাংক আছে, কেন্দ্রীয় ব্যাংক, ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংক কোথায়?
লন্ডনে নাকি প্যারিসে নাকি ব্রাসেলসে নাকি ফ্রাঙ্কফুটে? বলেন কি হবে এটা? ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংক কোথায়? লন্ডনে নাকি প্যারিসে নাকি ব্রাসেলসে নাকি ফ্রাঙ্কফুট? 8 নম্বরের উত্তর কি হবে? 8 নম্বরের উত্তর বলেন ফারজানা মিশু লিখছেন মানি লন্ডনে 2012 সালে, রাকিন আফসার লাবিব, মাহিশা বিনতে মিস্ট্রি কুলসুম আক্তার, আয়েশা সিদ্দিকা, এরপর জাকারিয়া জান্নাত, এখন তো পারতেছেন নীলিমা আকন্দ। বলেন এই যে 8 নম্বর উত্তর কি হবে? কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত? কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত? ফ্রাঙ্কফুটে। কোথায়? ফ্রাঙ্কফুট শহরটা কোথায়? জার্মানিতে। জার্মানিতে। এই ফ্রাঙ্কফুট শহরটা আরো একটা কারণে বিখ্যাত, সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বইমেলা। পৃথিবীর সবচেয়ে বড় বইমেলা অনুষ্ঠিত হয়। পৃথিবীর সবচেয়ে বড় বইমেলা অনুষ্ঠিত হয় কোথায়? ফ্রাঙ্কফুট, জার্মানি। এই যে জার্মানির ফ্রাঙ্কফুটে পৃথিবীর সবচেয়ে বড় বইমেলা অনুষ্ঠিত হয়, ফ্রাঙ্কফুট, জার্মানি। এই জার্মানির ফ্রাঙ্কফুটে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত। মনে রাখেন এই যে ইউরোপীয় ইউনিয়নের যে পার্লামেন্ট, যে পার্লামেন্ট আছে, আমরা প্রথমে যদি লিখি ইউ এর সদর দপ্তর, ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলসে। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর, দেখেন কোন জায়গায় আপনার কনফিউশন হবে, এই সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর। ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট, কেন্দ্রীয় যে পার্লামেন্ট আছে, কেন্দ্রীয় পার্লামেন্ট, এই পার্লামেন্ট অবস্থিত স্ট্রাসবার্গ, ফ্রান্স, পার্লামেন্ট। আর ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংক, এই কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত ফ্রাঙ্কফুট, জার্মানি। এই তিনটা জিনিস মনে রাখেন, ফ্রাঙ্কফুট, জার্মানি। তাহলে কেন্দ্রীয় ব্যাংক, কেন্দ্রীয় পার্লামেন্ট এবং সদর দপ্তর তিন জায়গায়। পার্লামেন্ট অবস্থিত স্ট্রাসবার্গ, ফ্রান্স, এবং ব্যাংক অবস্থিত জার্মানির ফ্রাঙ্কফুটে। তো দেখেন পৃথিবীর সবচেয়ে বড় বইমেলা অবস্থিত হয় কোথায়? এটা হচ্ছে জার্মানির ফ্রাঙ্কফুটে। পরের কোশ্চেন আমরা আসি। দেখেন 9 নম্বর কোশ্চেন, কোনটি প্রাচীন সভ্যতা? বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটা? 45তম বিসিএস আর্টস। আপনি তো ভাবতে পারেন যে খুব মনে হয় কঠিন খুব ডিপ্লোম্যাটিক কোশ্চেন গুলো হয়তো আসে। দেখেন কোশ্চেন যেরকম আসার কথা সেরকমই আসে, আপনি শুধুমাত্র পারেন না। কারণ এই যে পরীক্ষা মানে হচ্ছে একটু এই সময় আপনার মেন্টালি অনেক কিছু থাকে, অনেক হাইপার হয়ে যান, নার্ভ ধরে রাখতে পারেন এই জন্য। কিন্তু জিনিসগুলো আসলে অত বেশি কমপ্লিকেটেড না। কিছু কমপ্লিকেটেড কোশ্চেন থাকে, এটা ঠিক, বাট অনেক কোশ্চেনই থাকে যেটা হচ্ছে আমরা পরীক্ষার হলে বুঝতে পারি না। দেখেন প্রাচীন সভ্যতা, বিশ্বের প্রাচীনতম সভ্যতার নাম কোনটা? এটা আমরা সবাই পারার কথা। মেসোপটেমিয়া লিখছেন নাহার শাম্পা, রাকিবুল রতন, আয়েশা সিদ্দিকা, এরপর হচ্ছে দিশাহীন যাত্রী, লিজা আক্তার। দেখেন বিশ্বের প্রাচীনতম সভ্যতা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। এই মেসোপটেমীয় সভ্যতার একটা বিসিএস আছে। মেসোপটেমীয় কথাটির অর্থ কি মনে রাখেন? মেসোপটেমীয় শব্দটির অর্থ, এই মেসোপটেমীয় শব্দটির অর্থ দুই নদীর মধ্যবর্তী জায়গা। দুই নদীর মধ্যবর্তী জায়গা। মেসোপটেমীয় শব্দটির অর্থ দুই নদীর মধ্যবর্তী জায়গা, যাকে বলা হয় দোয়াব। বাংলা সাহিত্যে যাকে দোয়াব বলা হয়, দোয়াব মানে হচ্ছে দুই নদীর মধ্যবর্তী জায়গা। এই দোয়াব শব্দটাও বিসিএস আসছে। তাহলে মেসোপটেমীয় সভ্যতা, বিশ্বের প্রাচীনতম সভ্যতা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। ইরাককে কেন্দ্র করে দজলা এবং ফরাত নদীর তীরে কিন্তু এটা গড়ে উঠেছিল। পরের কোশ্চেনে আমরা আসি। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বন্টন চুক্তি কখন শেষ হবে? 44তম বিসিএস এর কোশ্চেন। দেখেন কখন শেষ হবে? গঙ্গার পানি বন্টন চুক্তি কখন শেষ হবে? 10 নম্বরের উত্তর কি হবে বলেন? গঙ্গার পানি বন্টন চুক্তি কবে শেষ হবে? 2040 নাকি 2026 নাকি 2024 নাকি 2030? খাতুন মাহবুবা লিখছেন বি, লিজা আক্তার লিখছেন, রোদেলা রুমি, জান্নাতুল ফেরদৌস 2026, মাসুদ রানা, এরপর হচ্ছে ফারজানা মিশু, দিশাহীন যাত্রী। বলেন খায়রুন নাহার, এস নাহার। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বন্টন চুক্তি শেষ হবে 2026 সালে। এই চুক্তিটা হয়েছিল 1996 সালে। কত সাল? 1996 সালে।
চুক্তি হয় 1996 সালে। তাহলে 30 বছর মেয়াদী এই চুক্তি 1996 সালে 30 বছর মেয়াদী চুক্তিটার মেয়াদ হচ্ছে 30 বছর মেয়াদী। 30 বছর মেয়াদী এই চুক্তি শেষ হবে 2026 সালে। তাহলে এখন 2025 সাল, আগামী বছর কিন্তু শেষ হবে। বাংলাদেশ ভারতের সাথে স্বাক্ষরিত গঙ্গার পানি বন্টন চুক্তি শেষ হবে 2026 সালে। 30 বছর হইলে তাইলে দেখেন এই 1996 সালে স্বাক্ষরিত হয় আর এইদিকে 26 সাল পর্যন্ত, তার মানে 30 বছর হয়। পরে কোশ্চেনে আমরা আসি। নেকড়ে যোদ্ধা কূটনীতি কোন দেশের সাথে সম্পর্কিত? এই কোশ্চেনও আসছে কোন বিসিএস এ, দেখেন 44তম বিসিএস, সাম্প্রতিক একটা বিসিএস। নেকড়ে যোদ্ধা কূটনীতি ওলফ ওরিয়র ডিপ্লোমেসি কোন দেশের? ভিয়েতনাম নাকি উত্তর কোরিয়া নাকি চীন নাকি রাশিয়া? বলেন নেকড়ে যোদ্ধা কূটনীতি ভিয়েতনাম নাকি উত্তর কোরিয়া নাকি চীন নাকি রাশিয়া? দেখি 11 নম্বর কারা পায়। নেকড়ে যোদ্ধা কূটনীতি জান্নাত পাখি লেখেন 30 বছর, রাহিম ইসলাম 1996 থেকে 2026 সাল। এরপর আফসান আঞ্জুম লিজা লিখছেন 11 গ, সুলতানা রাজিয়া লিখছেন চীন, এমডি মানসুর লিখছেন ক। দেখেন নেকড়ে যোদ্ধা কূটনীতি কোন দেশের? এটা হচ্ছে চীনের। চীনের আরো কয়েকটা কূটনীতি আছে যেগুলা চলে আসছে পরীক্ষায়। নেকড়ে যোদ্ধা কূটনীতি এখানে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওই সময় বলছে, ওই দেশের একটা মুভি ছিল ওলফ ওরিয়র, সেই মুভিতে দেখানো হয়েছে যে কিভাবে নেকড়ের মতো আগ্রাসী আচরণ করতে হবে। এরপর থেকে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলছে চীনের সাথে আর দেশগুলোর সম্পর্ক হবে এই উলফের মতো, এই নেকড়ের মতো আগ্রাসী, অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসি। তাহলে নেকড়ে যুদ্ধ কূটনীতি কোন দেশের? চীনের। এছাড়াও চীনের ডিপ্লোমেসি আছে পিং পং ডিপ্লোমেসি, পিং পং বিসিএস আছে পিং পং ডিপ্লোমেসি বা পিং পং কূটনীতি চীনের। চীনের আরো কয়েকটা কূটনীতি আছে, দেখেন পান্ডা ডিপ্লোমেসি, পান্ডা ডিপ্লোমেসি চীনের, পান্ডা ডিপ্লোমেসি চীনের। এরপর দেখেন চেকবুক ডিপ্লোমেসি, চেকবুক, এগুলো মনে রাখেন, এগুলো সব চীনের ডিপ্লোমেসি। চেকবুক ডিপ্লোমেসি যদিও এটাও অনেকগুলো দেশে কিন্তু শুরু করছে চীন। তাহলে পিং পং ডিপ্লোমেসি, পান্ডা ডিপ্লোমেসি, চেকবুক ডিপ্লোমেসি, নেকড়ে যুদ্ধ কূটনীতি বা এটাকে ইংলিশে বলা হয় উলফ ওরিয়র ডিপ্লোমেসি, উলফ ওরিয়র ডিপ্লোমেসি, এগুলো সব চীনের। এগুলো সবগুলো পরীক্ষা আসছে, মনে রাখেন। 44তম বিসিএস আসছে নেকড়ে যোদ্ধা কূটনীতি কোন দেশের? সেটা হচ্ছে চীনের। পরে কোশ্চেন দেখি, নিচের কোন দেশটি D8 এর সদস্য নয়? নিচের কোন দেশটি D8 এর সদস্য নয়? বলেন। এই যে 12 নম্বর কোশ্চেন উত্তর কি হবে? এটা 44তম বিসিএস আসছে, এখন আবার আসার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগঠনের তালিকায় D8। মনে রাখেন D8 এখন খুবই আলোচিত। তো D8 এর সদস্য নয় নিচের কোনটি? জর্ডান নাকি ইরান নাকি পাকিস্তান নাকি মালয়েশিয়া? বলতে হবে D8 এর সদস্য নয় কোনটি? জর্ডান নাকি ইরান নাকি পাকিস্তান নাকি মালয়েশিয়া? জর্ডান নাকি ইরান নাকি পাকিস্তান নাকি মালয়েশিয়া? বলতে হবে। 12 নম্বরে কি হবে? আরিফ ইবনে আরিফা লিখছেন একটি যুদ্ধ কূটনীতি, জান্নাতুল হুসেন লিখছেন জর্ডান, মিষ্টি মুন, রাহিমা ইসলাম, আব্দুল হাই, আনিকা ইসলাম, প্রিনম জাহান, জহুরুল আলম, শিখা খাতুন, ASM আল আমিন, সাবিনা সাবরিন, ওকে শাহরিয়ার। আমরা কি পটুয়াখালী কোন স্টুডেন্ট দেখি না? পটুয়াখালী বরিশাল স্টুডেন্টটা কোথায়? আমার এলাকার স্টুডেন্টটা কোথায়? আপনারা কি কই বলেন? পটুয়াখালী বরিশালে যারা আছেন, কুয়াকাটা, কলাপাড়া, বলেন আপনারা কমেন্ট করেন না কেন? শারমিন জাহান লিখছেন ক, খায়রুন নাহার লিখছেন জর্ডান, শুক্লা পিকে লিখছেন জর্ডান, শাহাদাত হোসেন, ওকে, রাহিম ইসলাম লিখছেন জর্ডান, দিশাহীন যাত্রী, তানজিনা জাহান পাপিয়া। দেখেন এই যে জর্ডান, আমাতুল্লাহ সিদ্দিক লাগছেন। তাইলে D8 এর সদস্য নয় কোনটি? জর্ডান D8 এর সদস্য নয়। বাকি ইরানও D8 এর সদস্য, পাকিস্তানের সদস্য, মালয়েশিয়ার সদস্য। মনে রাখেন নাম D8 কিন্তু সদস্য হচ্ছে 9টা। যদিও লেখা D8 এর সদস্য হচ্ছে 9টি। D8 এর সদস্য 9টি। D8 এর সদস্য হচ্ছে 9টি। কোন 9টি? আমরা একটা ছন্দ বলি যে জান বাপমা নাই তুমি সব, জান বাপমা নাই তুমি সব। এই যে 9টি দেখেন, জান বাপমা নাই তুমি সব। জান মানে হচ্ছে আজারবাইজান, এটাই D8 এর সর্বশেষ সদস্য। D8 এখন খুব আলোচনায় আছে, আজারবাইজান। এরপর বাতে হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ D8 এর সদস্য, বাংলাদেশ। পতে পাকিস্তান, পতে হচ্ছে পাকিস্তান,
মাতে মালয়েশিয়া, যেখানে মালয়েশিয়া আছে সেখানে ইন্দোনেশিয়াও আছে, মনে রাখেন মালয়েশিয়া। নাতে নাইজেরিয়া, নাতে হচ্ছে নাইজেরিয়া, নাইজেরিয়া। এরপর ইতে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া। এরপর হচ্ছে তুতে তুর্কি, তুরস্কের বর্তমান নাম হচ্ছে তুর্কি, মনে রাখেন তুরস্কের বর্তমান তুর্কি, এটা একটা চাকরি পরীক্ষা আছে। মিতে মিশর, মিতে হচ্ছে মিশর, আর ইতে হচ্ছে ইরান। এই 9টা দেশ। সর্বশেষ সদস্য হচ্ছে আজারবাইজান, সর্বশেষ সদস্য, সর্বশেষ বা নবম সদস্য, নবম সদস্য আজারবাইজান। তাহলে এর মধ্যে নাই কে? জর্ডান নাই, জর্ডান নাই। তাহলে নিচের কোনটি ডিএটের সদস্য নয়? এটা হচ্ছে জর্ডান। দেখেন 44তম বিসিএস আসছে, আবার চলে আসতে পারে, কারণ এটা খুব বেশি আলোচনায় আছে। আকলিমা লিমা, রাহিমা ইসলাম, উম্মে হানি, তানজিনা জাহান পাপিয়া, শারমিন ইসলাম, শিমু ইসলাম, নিয়াদুল করিব। ঠিক আছে, পরে আসেন তাসখন্দ চুক্তি। দেখেন এটা আসার সম্ভাবনা খুব বেশি, এটা অথবা এর সাথে জড়িত আরো কয়েকটা চুক্তি। দেখেন খুবই প্রাসঙ্গিক, খেয়াল করেন 44তম বিসিএস আবার আসতে পারে। খেয়াল করেন তো ভাই, তাসখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়? দেখেন এটা সবাই পারতে পারেন, বর্তমানে এটা খুবই আলোচনায় আছে, এই তাসখন্দ চুক্তি এবং আরো একটা চুক্তি। বলতে হবে তাসখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়? আফগানিস্তান পাকিস্তান, নাকি ভারত আফগানিস্তান, নাকি পাকিস্তান ভারত, নাকি আফগানিস্তান সোভিয়েত ইউনিয়ন? শারমিন লাজুক লতা, মেঘবালিকা, মেঘবালিকা সাফিয়া আকন্দ, আব্দুল হাই লিখছেন ভারত পাকিস্তান, প্রিনম জাহান লিখছেন পাকিস্তান ও ইন্ডিয়া। এরপর প্রিনম জাহান, শরীফুল ইসলাম, নুরুল ইসলাম মামুন, জহুরুল ইসলাম, তাসনিয়া তাসিন। খেয়াল করেন তো তাসখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়? এটা হচ্ছে পাকিস্তান ও ভারত, পাকিস্তান ও ভারত। দেখেন এই তাসখন্দ হচ্ছে ওই সময়ের উজবেকিস্তানের, আর এখন যে উজবেকিস্তান আছে, তাসখন্দ জায়গাটা কোথায় বলেন? তাসখন্দ, তাসখন্দ হলো উজবেকিস্তানের রাজধানী, তাসখন্দ হলো উজবেকিস্তান, উজবেকিস্তানের রাজধানী হচ্ছে তাসখন্দ, উজবেকিস্তানের রাজধানী, উজবেকিস্তানের রাজধানী। আচ্ছা, এখানে বসে, অর্থাৎ এই তাসখন্দে বসে, এখানে বসে 1966 সালে, 1966 সালে। একদম মনে রাখেন, কারণ ভারত পাকিস্তান এখন দ্বন্দ্ব চলতেছে। এই যে পেহেলগামী আক্রমণের পর থেকে, এই যে গত 22 এপ্রিল রাতে এই যে ভারতের জম্মু কাশ্মীরের পেহেলগাম নামক জায়গায় আমরা দেখি সন্ত্রাসী হামলা চলে, এরপর থেকে ভারত পাকিস্তান তুমুল তুমুল একটা উত্তেজনা চলতেছে, একদম একটা মারাত্মক একটা ক্রাইসিস চলতেছে, যে কোনো মুহূর্তে হয়তো যুদ্ধ লেগে যাবে, এরকম একটা অবস্থা। তার মানে এগুলো আপনাকে জানতে হবে। দেখেন তাসখন্দ হলো উজবেকিস্তানের রাজধানী, এখানে বসে 1966 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে চুক্তি হয়। ভারত ও পাকিস্তানের মধ্যে কি হয়? ভারত ও পাকিস্তানের মধ্যে চুক্তি হয়। কি নিয়ে চুক্তি হয়? মূলত 1965 সালে যে ভারত পাকিস্তান দ্বিতীয় যুদ্ধ হয়েছে 1965 সালে, সেই যুদ্ধ নিয়ে চুক্তিটা হয় 1966 সালে। দেখেন যুদ্ধ হয়েছিল 65 সালে আর চুক্তি হয় 66 সালে। আরো একটা গুরুত্বপূর্ণ চুক্তি যেটা আলোচনা, সেটা হচ্ছে সিমলা চুক্তি। মনে রাখেন সিমলা জায়গাটা হচ্ছে ভারতের যে হিমাচল প্রদেশের একটা রাজধানীও বলা যায়, গ্রীষ্মকালীন রাজধানী সিমলা। এই সিমলায় বৈশা সিমলা চুক্তি হয় ভারত পাকিস্তানের মধ্যে, এটা হয় 1972 সালে। এই চুক্তির মধ্যে বাংলাদেশের বিষয়ে জড়িত, কারণ কি 1971 সালে বাংলাদেশ যখন যুদ্ধ হয়, মুক্তিযুদ্ধ হয়, এরপর থেকে 93,000 যে সৈন্য যারা আত্মসমর্পণ করছিল তাদের অবস্থা কি হবে, এবং যুদ্ধ পরবর্তী ভারত এবং পাকিস্তানের সম্পর্ক কি হবে, সেই সম্পর্কিত সিমলা চুক্তি 1972 সালে, বাংলাদেশের স্বাধীনতার পর 1972। তাহলে দুইটা চুক্তি মনে রাখেন, তাসখন্দ চুক্তি ভারত পাকিস্তান, সিমলা চুক্তিও ভারত পাকিস্তান। সিমলা চুক্তি স্বাক্ষরিত 1972 সালে আর তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় 1966 সালে। পরে কোশ্চেন আমরা আসি, কোন দেশ থেকে আরব বসন্তের সূচনা হয়? আরব বসন্ত লাস্ট 45তম বিসিএস এর রিটেন গেছে, 45তম বিসিএস এর রিটেন গেছে। সেই রিটেনে 3 মার্কের কোশ্চেন ছিল, আরব বসন্ত কি? 45তম বিসিএস এর রিটেনে দেখেন, এটা দেখেন, তার মানে আপনারা এইটা বলতেছি 44 এর প্রিলিতে আসছে। আরব বসন্ত কোন দেশ থেকে সূচনা হয়, এটা 44তম বিসিএস এর প্রিলিতে আসছে আর 45 এর রিটেনে আসছে। 44 এর প্রিলিতে আসছে আর 45 এর রিটেনে আসছে। দেখেন তো জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। আরব বসন্ত এটা এখন আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই যে সিরিয়া থেকে যে বাশার আল আসাদের পতন হইলো, বলা হচ্ছে এটাও আরব বসন্তের
একটা পরোক্ষ ফল। এই আরব বসন্ত শুরু হয় 2010 সালে তিউনিসিয়া থেকে। যারা টিউশনিয়া লিখছেন তাদের উত্তর ঠিক আছে, তিউনিসিয়া থেকে 2010 সালে শুরু হয়। 2010 সালে তিউনিসিয়া থেকে 2010 সালে শুরু হয়। পর্যায়ক্রমে আমরা দেখি সারা আরব বিশ্বে কিন্তু এই আন্দোলন ছড়িয়ে পড়ে। আরব বিশ্ব মানে হচ্ছে যারা আরবি ভাষায় কথা বলে, যেসব দেশের ভাষা হচ্ছে আরবি এদেরকে বলে আরব বিশ্ব। তাহলে সারা আরব বিশ্বে ছড়িয়ে পড়ে, আমরা দেখি ম্যাক্সিমাম আরব বিশ্বে ছড়িয়ে পড়ে। এবং এটা শুরু হয়েছিল তিউনিসিয়া থেকে 2010 সালে। 44 প্রিলিতে আসছে, 45 ডিন্ডিনা আসছে। ওকে, পরের কোশ্চেন আসেন। বাংলাদেশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা দেখেন এই যে একটু আগে বলছিলাম আমরা, বাংলাদেশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা 44তম বিসিএস আসছে। কয়টি? 20টি নাকি 48টি নাকি 25টি নাকি 32টি? বলেন। বাংলাদেশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা বলতে হবে। বাংলাদেশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা একটু আগে বলছিলাম, এখানে তো অপশনে নাই। তাহলে বর্তমানে যেটা আছে, বর্তমানে ওই সময় উত্তর ছিল 48, কিন্তু বর্তমানে আছে কয়টি? বর্তমানে আছে 50টি। বর্তমানে নৃগোষ্ঠীর সংখ্যা কত? 50টি মনে রাখেন। কার মত অনুযায়ী, কার রিপোর্ট অনুযায়ী? জনশুমারি অনুযায়ী। তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু বিসিএস এ আসে, আর বিসিএস এর আসা কোশ্চেন গুলো কিন্তু অন্যান্য চাকরি পরীক্ষা আসে। ওকে, পরের কোশ্চেন আমরা চলে যাই। দেখেন, বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে? বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে? 2টি নাকি 3টি নাকি 4টি নাকি 5টি? লাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এই কোশ্চেনটা আসছে গত বছর, আগের বছর, এবং বিভিন্ন চাকরি পরীক্ষা আছে। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা বলেন তো? 2টি নাকি 3টি নাকি 4টি নাকি 5টি? 2 টাকা বা 5 টাকার যে কয়েন আছে, যেখানে শাপলা আছে, ওই শাপলার ওখানে দেখবেন, ওই শাপলার ওখানে শাপলা আছে, ধানের শীষ আছে, পাট পাতা আছে এবং তারকা আছে। ওইখানে তারকা আছে কয়টি বলতে হবে। তারকা আছে কয়টি? 16 নম্বরে মৌসুমী চক্রবর্তী, শরীফুল ইসলাম, মেঘ বালিকা, রুমানা আক্তার, তানিয়া খান। বলেন। শুক্লা পিকে, আব্দুল্লাহ সাদিক। আসসালামু আলাইকুম স্যার লিখছেন। ওয়ালাইকুম আসসালাম। এরপর লেখেন মুমতাহিনা আক্তার, শারমিন জাহান, আফসানা ইসলাম আন্নি, ফাইমা আফরিন। এটা মনে হয় সবার কমন পড়ছে। আসমাউল হুসনা, তানিয়া খান। তাহলে 4টি। দেখেন, বাংলাদেশের জাতীয় প্রতীক কয়টি তারকা আছে? 4টি। এই 4টি তারকা মনে রাখবেন। বাংলাদেশের জাতীয় প্রতীকে উপাদানও আছে 4 ধরনের উপাদান। জাতীয় প্রতীকে উপাদান হচ্ছে 4 ধরনের উপাদান। জাতীয় প্রতীকে উপাদানও আছে 4 ধরনের। জাতীয় প্রতীকে উপাদান আছে 4 ধরনের। আর তারকাও আছে 4টা। উপাদান আছে 4 ধরনের। কি কি উপাদান আছে? শাপলা আছে, শাপলা, যেটা দ্বারা বাংলাদেশের সৌন্দর্য বোঝানো হয়, বাংলাদেশের জাতীয় ফুলকে বোঝানো হয়। ধান আছে, ধান কেন? ধান দ্বারা বোঝানো হচ্ছে বাংলাদেশ কৃষি ভিত্তিক এবং বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান আসে। এরপর কি আছে? পাট পাতা আছে, পাট। এই পাট মানে হচ্ছে বাংলাদেশের সোনালী আঁশ এবং বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল, যেটা আমরা রপ্তানির জন্য বা বিক্রির জন্য চাষ করি সেটা হচ্ছে অর্থকরী ফসল। আর যেটা আমরা খাওয়ার জন্য চাষ করি সেটা হচ্ছে খাদ্যশস্য। বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান, বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল হচ্ছে পাট। এরপর যেটা আছে এখানে সেটা হচ্ছে 4টি তারকা আছে, 4টি তারকা। এই 4টি তারকা। তাহলে জাতীয় প্রতীকে উপাদানও আছে 4টা, আর জাতীয় প্রতীকে তারকাও আছে 4টা। সিম্পলি যদি আপনার জিজ্ঞেস করা হয় বাংলাদেশের জাতীয় প্রতীক কি, সিম্পলি তাহলে আপনি বলবেন যে শাপলা। বাংলাদেশের জাতীয় প্রতীক কি? শাপলা। যদি আপনাকে ব্যাখ্যা করতে বলা হয় যে বাংলাদেশের জাতীয় প্রতীক কি ব্যাখ্যা করুন, তাহলে আপনাকে এভাবে বলতে হবে, ওই যে কয়েনে যেভাবে আসে, উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, তার উপরে পরস্পর সংযুক্ত 3টি পাট পাতার দুপাশে 2টি করে মোট 4টি তারকা। এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় প্রতীক। বাট সিম্পলি যদি আপনাকে জিজ্ঞেস করে বাংলাদেশের জাতীয় প্রতীক কি, আপনি বলবেন শাপলা। তাহলে এই যে 4টা উপাদান আছে জাতীয় প্রতীকে, 4টা উপাদানের মধ্যে 4টা তারকা। 4টি তারকা দ্বারা কি বোঝানো হচ্ছে? 4টি তারকা দিয়ে সংবিধানের 4টা মূলনীতি বোঝানো হচ্ছে। 4টি তারকা দিয়ে কি বোঝানো হচ্ছে? 4টি তারকা দিয়ে সংবিধান বা রাষ্ট্র পরিচালনার যে 4টা মূলনীতি আছে, রাষ্ট্র পরিচালনার 4টি মূলনীতি বোঝানো হচ্ছে। 4টি মূলনীতি বোঝানো হচ্ছে। এই 4টি তারকা দিয়ে সংবিধানের 4টি মূলনীতি বোঝানো হচ্ছে বা রাষ্ট্র পরিচালনার 4টি মূলনীতি বোঝানো হচ্ছে। সেই 4টা কি? সেই 4টা হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র আর হচ্ছে ধর্মনিরপেক্ষতা। তাহলে এই 4টা দেখেন,
চারটা আপনি সিকোয়েন্স অনুযায়ী মনে পড়েন। জাতীয়তাবাদ আছে 9 নং অনুচ্ছেদে, সমাজতন্ত্র আছে সংবিধানের 10 নং অনুচ্ছেদে, গণতন্ত্র আছে 11 নম্বর অনুচ্ছেদে, ধর্মনিরপেক্ষতা আছে সংবিধানের 12 নম্বর অনুচ্ছেদে। সংক্ষেপে এভাবে মনে রাখতে পারেন জাসগত, এটা মনে রাখলে আপনার সংবিধানের 4টা অনুচ্ছেদ মনে থাকবে। জাতে জাতীয়তাবাদ, সতে সমাজতন্ত্র, গতে গণতন্ত্র, ধতে ধর্মনিরপেক্ষতা। সংবিধানে বা রাষ্ট্র পরিচালনার মূল নীতি আছে 4টা, সেই 4টা হচ্ছে জাসগত। মনে রাখেন এই যে সংবিধান সংস্কার কমিটি, বর্তমানে সংবিধান সংস্কার কমিটি আছে যার প্রধান হচ্ছে অধ্যাপক আলী রিয়াজ, উনি কিন্তু এই সংবিধান সংস্কার কমিটি কিন্তু এই 4টা মূলনীতি চেঞ্জ করার পক্ষে সুপারিশ করছে। খুব ভালোভাবে মনে রাখেন এই যে 4টা মূলনীতি চেঞ্জ করার সুপারিশ করছে, সেখানে সমাজতন্ত্র নাই, সেখানে কি নাই, সেখানে হচ্ছে জাতীয়তাবাদও নাই, বাঙালি জাতীয়বাদও নাই, ধর্মনিরপেক্ষতাও কিন্তু এগুলোও কিন্তু নাই। ঠিক আছে, এই সংস্কার যদি হয় এভাবে তাহলে কিন্তু এই মূলনীতি আর থাকবে না, মনে রাখেন এটা। ওকে, তাহলে বাংলাদেশের জাতীয় প্রতীক কয়টি তারকা আছে? উত্তর হবে 4টি। পরের কোশ্চেন আমরা আসি, 17 নম্বর কোশ্চেন, বাংলার প্রাচীন জনপদ কোনটি? এটা কয়েকটা বিসিএস আসছে, দেখেন লাস্ট 43তম বিসিএস আসছে, এর আগে 42তম বিসিএস আসছে, এর আগে 35তম বিসিএস আসছে। বলতে হবে বাংলাদেশের প্রাচীনতম জনপদ, বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম যে জনপদ সেটা কে? পুন্ড্র নাকি তাম্রলিপি নাকি গৌড় নাকি হরিকেল? বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদ, বাংলার সর্বপ্রাচীন জনপদ বলেন কোনটা হবে? অধিকারী তন্নি লিখছেন কেন স্যার? জাকিয়া জানালে দুপাশে ধানের বিস্তৃত নেহাদুল করিব, জান্নাতুল ফেরদাউস। ওকে, রেশমা আক্তার, রুমানা আক্তার, পাপিয়া সুলতানা, আব্দুল্লাহ সাদিক। এরপর বলেন রিমা খাতুন। বাংলার প্রাচীন জনপদ বলেন। অনিকে সালিম লিখছেন পুন্ড্র, মুমতাহিনা আক্তার, ফাইমা আফরিন। এরপর আসমাউল হুসনা লিখছেন পুন্ড্র, শামসুন্নাহ লিখছেন ক, রুমান আক্তার ক। দেখেন এটা কয়েকটা বিসিএস আপনার কাছে সহজ মনে হইতে পারে, সহজ মনে হইলেই স্বাভাবিক, এটাই ভালো, সহজ মনে হোক। দেখেন এই সহজ মনে হইলো এই কোশ্চেন দেখা গেল পরীক্ষার সময় গলায় ফেলা লাগে। তো বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ হচ্ছে পুন্ড্র, মনে রাখেন এটি 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 মানে কোনটি? পুন্ড্র। এটি এটি বাংলার সবচেয়ে সমৃদ্ধ, বাংলার প্রাচীন বাংলার, এটি প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ, সবচেয়ে সমৃদ্ধ জনপদ। এটি প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ ছিল, তাহলে যেটা সবচেয়ে প্রাচীন সেটাই সবচেয়ে সমৃদ্ধ ছিল। তাহলে একই সাথে আমরা বলতে পারি পুন্ড্র সবচেয়ে প্রাচীন এবং সমৃদ্ধ, সবচেয়ে প্রাচীন ও সমৃদ্ধ, সবচেয়ে শক্তিশালী অর্থাৎ সবচেয়ে ধনী যেই জনপদটা ছিল সেটা ছিল পুন্ড্র। 43তম বিসিএস আর্টস। পরে কোশ্চেন আসি, দেখেন বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে, এটা কোন অনুচ্ছেদ হবে? বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা, এই যে নারী পুরুষের সমতা আছে কোথায়? 29-2 নাকি 28-2 নাকি 39-1 নাকি 39-2? নারী পুরুষের সমতা সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতার কথা লেখা আছে? প্রীতি, সুরঞ্জিত অধিকারী পলক, আলাউদ্দিন আহমেদ, আফিয়া খাতুন, সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, পাপিয়া সুলতানা, আফিয়া খাতুন, শেখ মেজবাউদ্দিন, এমএসটি মৌসুমী ইসলাম। বলেন আহমেদ জিয়া। মানে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ নারী পুরুষের সমতা নিশ্চিতের কথা বলা হয়েছে? প্রিনম জাহান, সকালের দীপ্ত রবি, মোহাম্মদ জিয়া, আফসানা, আচ্ছা সুলতানা রাজিয়া, শামসুন্নাহ। দেখেন তাহলে 28-2 বলা হচ্ছে নারী পুরুষের সমতা, নারী এবং পুরুষের সমতা বলা হচ্ছে 28-2। কিন্তু আপনাদেরকে যদি জিজ্ঞেস করা যে 27 নম্বর অনুচ্ছেদে কি আছে, তাহলে অনেকেই বলে নারী পুরুষ সমতা। মনে রাখেন কনফিউশন যেখানে হবে সেটা হচ্ছে 27 নং অনুচ্ছেদে আছে কি? 27 নং অনুচ্ছেদে হচ্ছে আইনের দৃষ্টিতে সমতা। 27 নম্বর অনুচ্ছেদ হচ্ছে আইনের দৃষ্টিতে সমতা, আইনের দৃষ্টিতে সমতা। 27 নম্বর অনুচ্ছেদ হচ্ছে আইনের দৃষ্টিতে সমতা, আর 28-2 হচ্ছে নারী পুরুষের সমতা। 28-2 হচ্ছে নারী পুরুষের সমতা, 27 হচ্ছে আইনের দৃষ্টিতে সমতা, 28 হচ্ছে নারী পুরুষের সমতা। ওকে, তাহলে যারা এটা লিখছেন 28-2 তাদেরটা হয়েছে। দেখেন আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, এটা একটা মারাত্মক কোশ্চেন, এটার সাথে আরো কয়েকটা দিবস আছে, একটু কনফিউশন লাগে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস বলতে হবে এটা কবে? 15 সেপ্টেম্বর নাকি 15 অক্টোবর নাকি 15 নভেম্বর নাকি 15 ডিসেম্বর? আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কবে বলেন? আন্তর্জাতিক গণতন্ত্র দিবস শিরিন জামান, আসিফ সরকার, তাইন ব্যাপারী তাইন, কামরুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস। বলেন আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কবে? এইটা দেখি কারা পারেন, এইটা একটু কনফিউশন। বলেন আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কবে? জান্নাতুল প্রীতি লিখছেন 15 সেপ্টেম্বর,
আচ্ছা, রাশিদুল হাসান লিখছেন রাকিবউদ্দিন রতন, আলাউদ্দিন আহমেদ, ফারিদা ইয়াসমিন দলি। দেখেন আলোর পথ, আর এম সুলতানা রাজি। দেখেন আন্তর্জাতিক গণবন্ধু, এটা পারতেছেন অনেকে, এটা হচ্ছে 15 সেপ্টেম্বর। দেখেন এখানে কয়েকটা মেজর, এই সেপ্টেম্বর মাসে কয়েকটা মেজর আন্তর্জাতিক দিবস আছে। আমরা যদি এভাবে বলি আন্তর্জাতিক, দেখেন এই 3টা দিবস একদম মনে রাখেন ভালোভাবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, বিসিএসআর, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস মনে রাখেন 8 সেপ্টেম্বর। সেপ্টেম্বরের 8 তারিখ হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, 8 সেপ্টেম্বর। এরপর দেখেন আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, গণতন্ত্র দিবস হচ্ছে 15 সেপ্টেম্বর। 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস হচ্ছে 15 সেপ্টেম্বর। আর আন্তর্জাতিক ওজোন স্তর দিবস, ওজোন স্তর দিবস, আন্তর্জাতিক ওজোন স্তর দিবস হচ্ছে 16 সেপ্টেম্বর। এই 3টা ভালোভাবে পড়েন, এই 3টার মধ্যে কিন্তু মারাত্মক প্যাচ লাগে এবং 3টা ইম্পর্টেন্ট। 3টাই কিন্তু সেপ্টেম্বর মাসে। 8 সেপ্টেম্বর সাক্ষরতা দিবস, 15 সেপ্টেম্বর গণতন্ত্র দিবস, আর 16 সেপ্টেম্বর হচ্ছে ওজোন স্তর রক্ষা দিবস। তাহলে এই 3টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 3টা খুব ভালোভাবে মনে রাখতে হবে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কবে? 15 সেপ্টেম্বর। কোন বিসিএস এর কোশ্চেন দেখেন 43rd, ঠিক আছে। তাহলে পরেরটা আমরা চলে আসি। নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? খুবই আলোচিত অবস্থায় আছে নাথুলা পাস। 20 নম্বর কোশ্চেনের উত্তর বলেন। নাথুলা পাস কাকে কাকে সংযুক্ত করছে? ভারত নেপালকে, নাকি ভারত পাকিস্তানকে, নাকি ভারত চীনকে, নাকি ভারত ভুটান? বলতে হবে নাথুলা পাস। এই যে নাথুলা পাস, এটা কারে কারে সংযুক্ত করেছে? কোন দুইটি দেশকে? ভারত পাকিস্তান নাকি ভারত চীন? বলতে হবে 20 নম্বর কোশ্চেনের উত্তর কি বলেন? 20 নম্বর ফরিদা ইয়াসমিন দলি, মিস্টার মৌসুমী ইসলাম, আলোর পথ, এমডি শরীফুল ইসলাম। বলেন কারে কারে? কামরুন্নাহান রেখা লেখছেন ভারত পাকিস্তান, রাশিদা ইসলাম লিখছেন থ্যাংকস স্যার, শ্রী ইন্দ্রজিৎ ঘোষ, রুবনা রিদি, এরপর অধিকারী তন্নি, আমাদের প্রিনম জাহান ইন্ডিয়া নেপাল, আতিকুল ইসলাম, আফসানা রহমান। দেখেন এই নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করছে? এটা হচ্ছে ভারত ও চীন। ভারত এবং চীনের মধ্যে বিতর্কিত জায়গা, সেটা হচ্ছে নাথুলা পাস। ভারতের সিকিম থেকে চীনের তিব্বতে যাওয়ার যে পাহাড়ি অঞ্চল, সেটা হচ্ছে নাথুলা পাস। এই নাথুলা পাস কার কার মধ্যে বিতর্ক? এই দক্ষিণ এশিয়ার, আমরা বলি দক্ষিণ এশিয়ার বিতর্কিত জায়গা, দক্ষিণ এশিয়ার বিতর্কিত কয়েকটা জায়গা আছে, মারাত্মক বিতর্ক। দক্ষিণ এশিয়ার বিতর্কিত কয়েকটি জায়গা আমরা যদি বলি, 3টা জায়গা একটু পড়বেন তাইলে কমন পাবেন ইনশাআল্লাহ। বিতর্কিত কয়েকটি জায়গা, এর মধ্যে যে 3টা পড়েন, 3টা পড়লে অনেক কিছু আপনার কমন হবে। দেখেন দক্ষিণ এশিয়ার কয়েকটি বিতর্কিত জায়গার মধ্যে আমরা যদি বলি, এই যে নাথুলা পাস কার কার মধ্যে বিতর্ক? এটা হচ্ছে ভারত ও চীনের মধ্যে। ভারত ও চীন, এটা নিয়ে কার কার মধ্যে ঝামেলা? ভারত চীন। আমরা যদি বলি ডোকলাম, এই যে ডোকলাম উপত্যকা কার কার মধ্যে বিতর্ক? এটা নিয়ে ঝামেলা হচ্ছে ভুটান ও চীন। ডোকলাম নিয়ে ভুটান ও চীনের মধ্যে ঝামেলা আছে, ভুটান ও চীনের মধ্যে এটা নিয়ে বিতর্ক, দ্বন্দ্ব। এরপর আসেন কালাপানি, এটা হচ্ছে কালাপানি। আবার বললেন না হালকা মেরেছি ভাই লাল পানি। এই যে কালাপানি, দেখেন কালাপানি নিয়ে বিতর্ক আছে কার? এটা হচ্ছে ভারত ও নেপাল। এই 3টা খুব ভালোভাবে মনে রাখেন। তাহলে নাথুলা পাস ভারত ও চীনের মধ্যে বিতর্কিত জায়গা, ডোকলাম হচ্ছে ভুটান ও চীনের মধ্যে, কালাপানি হচ্ছে ভারত এবং নেপালের মধ্যে। তার মানে যারা ভারত চীন লিখছেন তাদের উত্তর ঠিক। আমরা পরের কোশ্চেনে চলে যাব। দেখেন দ্য লেডি উইথ দ্য ল্যাম্প মনে হইতে পারে বাংলা যে ট্রান্সলেশন যদি আমরা পড়ি, যা লেডি উইথ দ্য ল্যাম্প মনে হইতে পারে যে ল্যাম্প লইয়ে খাড়াই রয়েছে লেডি। আসলে হচ্ছে এই যে আলোকবর্তিকা, যেই রমণীরে বলা হয়, যেই নারীকে বলা হয় আলোকবর্তিকা। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প বলতে হবে 21 নম্বর কাকে বলা হয়? লেডি উইথ দ্য ল্যাম্প হেলেন কেলার, নাকি ফ্লোরেন্স নাইটিঙ্গেল, নাকি মাদার তেরেসা, নাকি সরোজিনী নাইডু? বলতে হবে এই যে দ্য লেডি উইথ দ্য ল্যাম্প। 43তম বিসিএস মনে হইতে পারে খুব ইজি মনে হইতে পারে, ইজি মনে হওয়াটা ভালো, বাট পরীক্ষার সময় দেখবেন এইগুলোই কিন্তু এলোমেলো হয়ে যায়। লেডি উইথ দ্য ল্যাম্প এটা সবাই পারবেন। জান্নাতুল ফেরদৌস, শরীফুল ইসলাম, নিশাদ বিশ্বাস, আফসানা আঞ্জুম লিজা, স্বর্ণলতা, এরপর জাকিয়া জান্নাত, এরপর শামসুন নাহার, ওকে সাদিকুন নাহার। তাহলে দ্য লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয় কাকে? এটা মনে হয় সবাই পারতেছেন। ইসরাত জাহান, শেখ মেজবাউদ্দিন, মেশকাত আহমেদ, এরপর তানিয়া খান,
আয়েশা সিদ্দিকা, তাহলে দ্য লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয় ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে। আমরা দেখি ক্রিমিয়া যুদ্ধে এই ফ্লোরেন্স নাইটিঙ্গেল, ইতালির এই ফ্লোরেন্স নাইটিঙ্গেল ক্রিমিয়া যুদ্ধে আত্মমানবতার সেবায়, আহতদের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। রাতের আধারে আলোকবর্তিকা হয়ে সেবার অগ্রদূত হিসেবে সে মানুষের পাশে দাঁড়ান। এই যে নারী, তাকে বলা হচ্ছে দ্য লেডি উইথ দ্য ল্যাম্প। নার্সিং সেবা, এই যে নার্সিং যে এখন জমজমাট একটা প্রফেশন, একদম পপুলার একটা প্রফেশন নার্সিং এ ভর্তি পরীক্ষার সময় আমরা অনেক বেশি কম্পিটিশন দেখি। সেই নার্সিং কে এত জনপ্রিয় করছে কিন্তু এই ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তাহলে ফ্লোরেন্স নাইটিঙ্গেল দ্য লেডি উইথ দ্য ল্যাম্প। আর আয়রন লেডি, অনেকে আবার এইটার সাথে একটু ঝামেলা, একটু কনফিউশনে পড়ে। আয়রন লেডি বা লৌহ মানবী বলা হয়, লৌহ মানবী। আয়রন লেডি মানে হচ্ছে লৌহ মানবী। আয়রন লেডি বলা হয় মার্গারেট থ্যাচারকে। মার্গারেট থ্যাচার। আয়রন লেডি হচ্ছে মার্গারেট থ্যাচার। তবে আরেকটা ঝামেলা আছে, তবে উপমহাদেশে আয়রন লেডি বলা হয় ইন্দিরা গান্ধীকে। তবে উপমহাদেশের লৌহ মানবী বলা হয় ইন্দিরা গান্ধীকে। উপমহাদেশের লৌহ মানবী বলা হয় ইন্দিরা গান্ধী, অর্থাৎ গরিবের লৌহ মানবী ইন্দিরা গান্ধীকে। তাহলে দেখেন লৌহ মানবী হচ্ছে মার্গারেট থ্যাচার, আর উপমহাদেশের লৌহ মানবী হচ্ছে ইন্দিরা গান্ধী। আর দ্য লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয় ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে। ওকে, পরের কোশ্চেনে চলে আসি। দেখেন আমরা খুব বেশি দূরে নাই, খুব দ্রুত শেষ হয়ে যাবে আমাদের। বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত? প্রবাল জমতে, প্রবাল হচ্ছে একটা অ্যান্থোজোয়া শ্রেণীভুক্ত প্রাণী। এই প্রবাল যখন সাগরে থাকে, লাইফের শেষের দিকে এরা একদম দৃঢ় তলে, সমতলে, ওই যে পানির নিচে তলে এরা বসে থাকে। ওখানে বসে মারা যায়। ওই প্রবালের উপরে আবার অন্য প্রবাল এসে জমতে হাজার বছরের একটা প্রক্রিয়া, একটা দ্বীপের জন্ম হয় বা প্রাচীরের জন্ম, যেগুলোকে বলা হয় প্রবাল দ্বীপ বা প্রবাল প্রাচীর। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে কোনটা বলেন তো? নিঝুম দ্বীপ, নাকি সেন্ট মার্টিন, নাকি হাতিয়া, নাকি কুতুবদিয়া? বলতে হবে 22 নাম্বার কি হবে? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এই প্রবাল নামক প্রাণী জমতে যেই দ্বীপটা হয়েছে সেটা হচ্ছে প্রবাল দ্বীপ। বলতে হবে এটা কোথায়? জাকির জান্নাত লিখেন স্যার নার্সিং প্রফেশন এখন নাজেহাল অবস্থা। মনিরুজ্জামান লিখেন মার্গারেট থ্যাচার, শামসুন্নাহার। বলেন প্রবাল দ্বীপ কোনটা? আফসানা ইসলাম, আন্নি, সেতু মল্লিক, মোহাম্মদ হায়াতুল্লাহ, আসমাউল হুসনা, জান্নাতুল ফেরদাউস। বলতে হবে এই বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে ফারজান আক্তার যা লিখছেন সেন্ট মার্টিন। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট। এটা আসতে পারে, কেন আসতে পারে বলতেছি, তার আগে বলি এটার আয়তন। এই সেন্ট মার্টিনের আয়তন হচ্ছে 8 বর্গ কিলোমিটার। 8 বর্গ কিলোমিটার। মানে দেখেন সেন্ট মার্টিনের আয়তন কত? 8 বর্গ কিলোমিটার। দেখেন এই সেন্ট মার্টিনে আমরা দেখলাম এই যে সরকার আসার পরে, অন্তর্বর্তী সরকার আসার পরে সেন্ট মার্টিনে যাওয়ার একটা নিষেধাজ্ঞা ছিল, একটা রেস্ট্রিকশন ছিল। যাওয়ার আগে রেজিস্ট্রেশন করতে হইতো, কিংবা আগে থেকে জানানো হইতো। খুব বেশি মানুষ এখানে যাইতে পারতো না। আগের মতো একদম অবাধে বিচরণ করার সুযোগ নেই, কারণ সেন্ট মার্টিনের যে প্রবাল এটা ধ্বংস হচ্ছে দিন দিন। যেহেতু এটা খুব আলোচিত ছিল, অনেকে বলছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস সাহেব ইনি সেন্ট মার্টিনের বেইসে দিতেছে আমেরিকার কাছে, এই জন্য এখানে যাওয়া নিষেধ। তার মানে এটা কিন্তু আলোচিত, মনে রাখেন। এই যে সেন্ট মার্টিনে যাওয়া যে নিষেধাজ্ঞা, এটা মূলত সেই আগ থেকে আওয়ামী লীগের আমল থেকে একটা প্রসেসটা শুরু হয়েছে যে ওখানে যাইতে নিষেধাজ্ঞা দেওয়া হবে। ফাইনালি এসে এই সরকারের আমলে বাস্তবায়ন হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে এই সেন্ট মার্টিন ধ্বংস হচ্ছে এজন্য। তাহলে এটা কে করছে? মূলত বাংলাদেশ সরকারের ওই সময়ের বেলার প্রধান, এখনো যে বেলার প্রধান সৈয়দ রিজওয়ান হাসান, বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা। তার মানে এই সেন্ট মার্টিন আসতে পারে। মনে রাখেন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, একমাত্র পাহাড়ি দ্বীপ, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। অর্থাৎ দ্বীপের মধ্যে আবার পাহাড় আছে, সেটা হচ্ছে মহেশখালী। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী। এই মহেশখালী এটি দেশের প্রথম ডিজিটাল দ্বীপ, দেশের প্রথম ডিজিটাল আইল্যান্ড বা দ্বীপ। দেশের প্রথম ডিজিটাল আইল্যান্ড কোনটা? মহেশখালী, যেটা বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, যেই দ্বীপে পাহাড় আছে, একমাত্র পাহাড়ি দ্বীপ, এবং এটাই দেশের প্রথম ডিজিটাল আইল্যান্ড। তাহলে সেন্ট মার্টিন হচ্ছে প্রবাল দ্বীপ এবং একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী। পরের কোশ্চেন আমরা আসি। দেখেন সোচ অফ নো গ্রাউন্ড 43তম বিসিএস আসছে।
অনেকগুলো চাকরি পরীক্ষা আসছে, বিভিন্ন ভাবে একটু কনফিউশনের সৃষ্টি করে আসছে। একটু কনফিউশনের সৃষ্টি করে কিভাবে, আমরা যদি দেখি এই সোয়াচ অফ নগ্রাউন্ড কি, দেখেন এটা অনেকেই বুঝতেছেন না, এই কোশ্চেনটা কিন্তু মারাত্মক ডিফিকাল্ট। এটা একটি দেশের নাম, একটি ম্যানগ্রোভ বন। এখানে যদি আরো কনফিউশন দিত যে একটি খেলার মাঠ, ধরেন একটি খেলার মাঠ, এটা বুঝতে পারতেছেন, এটা সহজ। একটা নদীর খাত, একটি নদী খাত, ধরেন একটি নদী খাত, ঠিক আছে, বা এরকম যদি আরো দিয়ে দিত তাহলে একটি কনফিউশনে পড়ার চান্স ছিল। বাট এখানে এখনো কনফিউশন আছে, অনেকে বুঝেন না। দেখেন এই যে 23 নম্বর সোয়াচ অফ নগ্রাউন্ড কি, একটি দেশের নাম, একটি ম্যানগ্রোভ বন, একটি দ্বীপ, সাবমেরিন ক্যানিয়ন। বলেন এটা কি হবে? এটা হচ্ছে সাবমেরিন ক্যানিয়ন বা সমুদ্র খাত। এটা হচ্ছে সাগরের সাবমেরিন ক্যানিয়ন বা সমুদ্র খাত, সমুদ্রের কি খাত। এটাকে আবার ট্রেন্সও বলা যাইত, ট্রেন্স বা খাত। খেয়াল করেন এই সোয়াচ অফ নগ্রাউন্ড, এটার অনেকগুলো নাম আছে। সোয়াচ অফ নগ্রাউন্ড এই নামে আমরা সবাই জানি, কিন্তু এছাড়াও কয়েকটা নাম আছে যেগুলো বিসিএস আসছে, অন্যান্য পরীক্ষা আসছে, কিন্তু অনেকেই জানেন না। সোয়াচ অফ নগ্রাউন্ডের অপর নাম, অপর দুইটা নাম শিখে রাখেন। অপর নাম একটা হচ্ছে বেঙ্গল বেসিন। এটা কি বলা হয়? বেঙ্গল বেসিন। এই সোয়াচ অফ নগ্রাউন্ড যার অপর নাম হচ্ছে বেঙ্গল বেসিন বা গঙ্গা খাত। তাহলে যেটাই গঙ্গা খাত সেটাই বেঙ্গল বেসিন, সেটাই হচ্ছে সোয়াচ অফ নগ্রাউন্ড। এটা বঙ্গোপসাগরের সবচেয়ে গভীরতম জায়গা, যার গড় গভীরতা, এই সোয়াচ অফ নগ্রাউন্ডের গড় গভীরতা হচ্ছে 1200 মিটার। সোয়াচ অফ নগ্রাউন্ডের গড় গভীরতা হচ্ছে 1200 মিটার। আর আমরা জানি পৃথিবীর সবচেয়ে গভীরতম যেই খাত সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরে মারিয়ানা ট্রেন্স বা মারিয়ানা খাত। আর বঙ্গোপসাগরের সবচেয়ে গভীরতম খাত বা সাবমেরিন ক্যানিয়নটির নাম হচ্ছে সোয়াচ অফ নগ্রাউন্ড, যার অপর নাম হচ্ছে বেঙ্গল বেসিন বা গঙ্গা খাত। ওকে, পরের কোশ্চেন চলে আসি। দেখেন 23টা শেষ, আমাদের 30টার মতো কোশ্চেন আসে। এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী? এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করছে 41তম বিসিএস আসছে প্রণালী থেকে। এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করার প্রণালীর নাম কি? বলতে হবে। 24 নম্বরের উত্তর কি? এশিয়া থেকে আফ্রিকা মহাদেশকে পৃথক করছে কোন প্রণালী? এমএসটি চায়না লেখেন বেঙ্গল বেসিন, জাকিয়া জান্নাত, মৃত্তিকা মির্জা, অমিত সাহা, হার্ট, তাসনিয়া তাসিন, বিনতে হাসান। বলেন এইটা বলেন, 24 নম্বর বলেন। 24 নম্বর বলেন ফরিদা ইয়াসমিন দলি বলেন 24 নম্বর। আফসানা আঞ্জুম লিজা লিখছেন 24-এ গ। এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করার প্রণালীর নাম কি? এশিয়া আফ্রিকা। আচ্ছা, আশিস মেসি লিখছেন ক। এরপর রাশিদুল হাসান, শেখ মেজবাউদ্দিন, সাবেরা আক্তার, এরপর মানসুর আফরিন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জাকিয়া সুলতানা, হাফিজুর রহমান খোকন। দেখেন এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করছে কে? এশিয়া থেকে আফ্রিকাকে পৃথককারী প্রণালীর নাম হচ্ছে বাবেল মানদেব। মনে রাখেন আফ্রিকার দেশগুলো অনেক ছোট ছোট দেশ আছে, অনেক এখানে ব্যর্থ রাষ্ট্র আছে, সোমালিয়ার মতো ব্যর্থ রাষ্ট্র, এবং এত গরিব দেশ আছে যে এশিয়ার অনেকগুলো দেশে সহযোগী, বিশেষ করে চীন জাপানের সহযোগিতা অনেকগুলো দেশ চলে। এজন্য আমরা আফ্রিকারে বলতে পারি এশিয়া হচ্ছে আফ্রিকার বাবার মতো। আমরা বলতে পারি যে আফ্রিকার বাবা এশিয়া, আফ্রিকার বাবা হচ্ছে এশিয়া। এইটুকু যদি আপনি মনে রাখতে পারেন তাহলে বাবা মানে হচ্ছে বাবেল মানদেব প্রণালী। পৃথক করছে কারে? পৃথক করছে আফ্রিকা থেকে এশিয়াকে অথবা এশিয়া থেকে আফ্রিকাকে। আবার এশিয়া ইউরোপে পৃথক করছে। এশিয়ার বস ইউরোপ, এশিয়ার চেয়ে ইউরোপ বেশি শক্তিশালী, এই জন্য এশিয়ার বস ইউরোপ। তাহলে এশিয়ার বস ইউরোপ, বস মানে হচ্ছে বসফরাস প্রণালী। কারে পৃথক করছে? এশিয়া থেকে ইউরোপকে অথবা ইউরোপ থেকে এশিয়াকে। এভাবে করে মনে রাখতে পারেন। আমরা প্রণালীর উপরে অনেক আগে ক্লাস নিয়েছিলাম। কামরুল ইসলাম লিখছেন বাবেল মানদেব, রাশিদুল ইসলাম লিখছেন গ, খাইরুন নাহা লিখছেন গ, সোনিয়া লিখছেন বাবেল মানদেব। ওকে, পরের কোশ্চেন আমরা আসি। দেখেন কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য? কোন মুসলিম দেশটি? এখানে অনেকগুলো মুসলিম দেশ আছে, 4টা আছে, সৌদি আরব, মালয়েশিয়া, পাকিস্তান, তুরস্ক। বলতে হবে কোন মুসলিম দেশটি
সামরিক জোট ন্যাটো, ন্যাটোর সদস্য কোন মুসলিম দেশটি? বলেন, এটা জানার কথা সবারই। 25 নম্বর, ন্যাটোর সদস্য কোন মুসলিম দেশটি ন্যাটোর সদস্য? তাসলিমা খান উর্মি, মানসুর আফরিন, এরপর বলেন এমনি মানিক, বলেন শামসুন নাহার, বলেন কোন মুসলিম দেশটি? রবিউল আলম লিখছেন তুরস্ক, জাকিয়া জান্নাত। দেখেন কোন মুসলিম দেশটি সামরিক জোট ন্যাটোর সদস্য? ন্যাটোর সদস্য আছে 32টা। ন্যাটোর মোট সদস্য কয়টি? ন্যাটোর সদস্য হচ্ছে 32টি। এই 32টির মধ্যে 2টা দেশ আছে মুসলিম। ন্যাটোর সদস্য হচ্ছে 32টি, যার মধ্যে দুটি দেশ মুসলিম, দুটি দেশ হচ্ছে মুসলিম। কে কে? একটা হচ্ছে তুরস্কের বর্তমান তুর্কি। মনে রাখেন, একটা চাকরির পরীক্ষা আসছে সম্প্রতি। তুরস্ক তার নাম পরিবর্তন করে কি রেখেছে? সম্প্রতি তুরস্ক তার নাম পরিবর্তন করে তুর্কি রেখেছে। তাহলে তুর্কি আর হচ্ছে আলবেনিয়া, এই 2টা দেশ, তুর্কি এবং আলবেনিয়া, এই 2টা মুসলিম দেশ যারা হচ্ছে ন্যাটোর সদস্য। ন্যাটো একটা বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট। এর আগে আমরা পড়লাম ন্যাটোর 5 নম্বর অনুচ্ছেদে আছে কালেকটিভ ডিফেন্স বা কম্বাইন্ড মিলিটারি সিকিউরিটি। আর এখন পড়লাম ন্যাটোভুক্ত মুসলিম দেশ, দেখেন কোনটা? সেটা হচ্ছে তুরস্ক, আর ওইদিকে আছে আলবেনিয়া। 41তম বিসিএস এর কোশ্চেন। তার মানে দেখেন, ন্যাটো থেকে আমরা 43তম বিসিএস পড়লাম, ন্যাটো থেকে আমরা 46তম বিসিএস পড়লাম, ন্যাটোতে এখানে 41তম বিসিএস এর কোশ্চেনও কিন্তু আছে। পরে কোশ্চেন, অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়? অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা 41তম বিসিএস আছে। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজাকে বলতে হবে। 26 নম্বরের উত্তর কি? অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়? সুবর্ণ সুর্মি, অমিত সাহা, ফরদি ইয়াসমিন ডলি, মানসুর আফরিন। বলেন 26 নম্বর কি হবে? অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা অশোক, নাকি শশাঙ্ক, নাকি মেঘদা, নাকি ধর্মপাল? এমএসটি চায়না, জান্নাতুল ফেরদৌস। বলতে হবে অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কি? শেখ মেজবাউদ্দিন লিখছেন শশাঙ্ক, সকালের দীপ্ত রবি হচ্ছে প্রিনম জাহান লিখছেন শশাঙ্ক, মৌসুমী চক্রবর্তী, নীলিমা আকন। আচ্ছা, ওকে। দেখেন এই কোশ্চেনটা একটু কনফিউজিং কোশ্চেন। আমি একটু বলি, প্রাচীন বাংলায় শাসন করছে 5টা রাজবংশ। 5টা। কোন 5টা? 5টা রাজবংশ। সেই 5টা আমরা বলতে পারি যে মৌগু গৌপালসেন। মৌগু কি পালছেন? মৌগু নামের যেই মেয়েটা, সেটা কি পালছেন? গৌপালসেন। এই মৌ মানে হচ্ছে মৌর্য, এরপর গু মানে হচ্ছে গুপ্ত, এরপর গৌ মানে হচ্ছে গৌর, পাল মানে হচ্ছে পাল, আর সেন মানে হচ্ছে সেন। এই যে প্রাচীন বাংলায় অথবা ভারতীয় উপমহাদেশে যে প্রাচীন 5টা রাজবংশ, তারা হচ্ছে মৌর্য, গুপ্ত, গৌর, পাল, সেন। সর্বপ্রথম শাসন করছে মৌর্য, এরপর সবার শেষে শাসন করছে সেন। প্রথম রাজা, বাংলার প্রথম রাজা বলা হয়, বাংলার প্রথম রাজা ছিলেন প্রাচীন বাংলার প্রথম রাজা ছিলেন এই মৌর্য বংশের যিনি প্রথম রাজা, উনি ছিলেন প্রাচীন বাংলার প্রথম রাজা। প্রাচীন বাংলার প্রথম রাজা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। দেখেন, এটা যদি আরো ক্লিয়ারলি আমরা বলতে চাই, তাহলে আমরা বলতে পারি বাংলার প্রথম রাজা। এটা যদি এভাবে আসে যে প্রাচীন বাংলার, সমস্যা নাই, প্রাচীন বাংলার প্রথম রাজাকে চন্দ্রগুপ্ত মৌর্য। সেই হিসাবে ওই সময় তো বাংলা অবিভক্ত ছিল, বাংলা ভাগ হয় না, বাংলা ভাগ হয়েছে তো পরে। তাই সেই হিসেবে এটা চন্দ্রগুপ্ত মৌর্য। যেহেতু চন্দ্রগুপ্ত মৌর্য নাই, অপশনে এটা কি আছে? শশাঙ্ক। অপশন শশাঙ্ক হবে। তবে দেখেন, বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজা, বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজা হচ্ছে শশাঙ্ক। বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা হচ্ছে শশাঙ্ক, আর বাংলার প্রথম রাজা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। বাংলার জনক বলা হয়, বাংলার প্রথম জনক বলা হয় শামসুদ্দিন ইলিয়াস শাহকে। বাংলার প্রথম জনক বলা হয় শামসুদ্দিন ইলিয়াস শাহকে।
উনি সমগ্র বাংলাকে এই যে বাংলা নামে একত্রিত করেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। নিজেকে বলছেন শাহী বাংলা, বাংলার শাহ বা বাংলার সুলতান। শাহ মানে হচ্ছে রাজা বা সুলতান। এই যে বাংলার প্রথম জনক বলা হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। ওনার সময় সমগ্র বাংলা বাঙ্গালা নাম ধারণ করে। উনি পুরো বাংলার নামকরণ করেছিলেন মুলুকি বাংলা এবং নিজের নামকরণ করেছিলেন শাহ ই বাংলা। ওনাকে বলা হয় বাংলার প্রথম জনক। বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজা ছিলেন শশাঙ্ক, তবে বাংলার প্রথম রাজা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। পরের কোশ্চেন আমরা আসি। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? বাংলাদেশের সীমান্ত, এখন এইগুলো খুবই প্রাসঙ্গিক। দেখেন, বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি, এটা খুবই প্রাসঙ্গিক। এটা বুঝতে, বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি বলেন? এইটা দেখি কারা পারেন। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য, বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি বলতে হবে। 27 নম্বরের উত্তর কি হবে? বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য। সুদর্শন সৌরভ চন্দ্র দেব, এরপরে মিস্টার চায়না লিখছেন, রুবেল হোসেন, ইসমাইল হোসেন, রবিউল আলম, আব্দুল হাই, জান্নাতুল ফিরদৌস। তাহলে 5টি লিখছেন। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য হচ্ছে 5টি। কোন 5টি? এই 5টি হচ্ছে আমিত্রি ম্যাপ, আমিত্রি ম্যাপ। কোন 5টি? আমিত্রি ম্যাপ। এই 5টা হচ্ছে আসাম, মিজোরাম। তৃতীয় হচ্ছে ত্রিপুরা, মানে হচ্ছে ত্রিপুরা। এরপর মেতে হচ্ছে মেঘালয়, মানে হচ্ছে মেঘালয়। আর পথে হচ্ছে পশ্চিমবঙ্গ, এই 5টা রাজ্য হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের যে 5টা রাজ্য আছে সেই 5টা রাজ্য: আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ। এই 5টা রাজ্য হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের 5টা রাজ্য। আমরা লাস্ট 2টা কোশ্চেন আছে আমাদের। নিচের কোন সংস্থার স্থায়ী সদর দপ্তর নেই? দেখেন, কোন সংস্থার স্থায়ী সদর দপ্তর নেই? ন্যাটোর সদর দপ্তর নাই, নাকি ন্যামের, নাকি ইউরোপীয় ইউনিয়ন, নাকি আসিয়ান? বলেন তো। 28 নম্বর। এরপর আমাদের মাত্র একটা কোশ্চেন থাকবে। নিচের কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নাই? মাহিশা বিনতে লিখছেন, মোহাম্মদ আইয়ুব লিখছেন, এমএসটি চ্যানেল লিখছেন, হ্যাঁ বলেন কোনটা সদর দপ্তর নাই? দেখেন 40তম বিসিএস আসছে, তার মানে সদর দপ্তর নিয়ে আমরা অনেকগুলো ব্রাঞ্চে ক্লাস নিচ্ছি সদর দপ্তর নিয়ে। নিচে কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই? দেখেন, যেই সদস্যগুলা, যেই সংগঠনগুলো সাধারণত জি দিয়ে শুরু হয়, এইগুলো সাধারণত সদর দপ্তর নেই। ম্যাক্সিমাম জি দিয়ে শুরু হওয়া সংগঠনগুলো সদর দপ্তর নেই। যেমন কি? যেমন G7 এর সদর দপ্তর নেই, যেমন G20 সদর দপ্তর নেই, G77 এটার স্থায়ী সদর দপ্তর নেই, কিন্তু জাতিসংঘ সদর দপ্তরকে ব্যবহার করে, স্থায়ী নেই। এরপর দেখেন এই যে এখানে আছে কে? এখানে ন্যামের কি নাই? সদর দপ্তর নাই, ন্যামের সদর দপ্তর নাই। এরপর কার সদর দপ্তর নাই? ব্রিক্স এর নিজের সদর দপ্তর নাই, তবে ব্রিক্স ব্যাংক এনডিবি এর সদর দপ্তর আছে। তাহলে মেজর এই সংগঠনগুলো থেকেই কিন্তু আসে। লাস্ট 40তম বিসিএস আছে, এর আগেও আসছে। ন্যামের সদর দপ্তর নাই, ব্রিক্সের সদর দপ্তর নাই, G7 এর সদর দপ্তর নাই, G20 সদর দপ্তর নাই। তাহলে এই সংগঠনগুলোর সদর দপ্তর নাই। এরপর আসেন লাস্ট কোশ্চেন। জাতিসংঘ বিষয়ক আলোচনায় P5 বলতে কি বোঝানো হয়? P5 বলতে হবে জাতিসংঘ বিষয়ক আলোচনায় P5। এটা একটা ডিপ্লোম্যাটিক কোশ্চেন, খুব ক্রিটিক্যাল একটা কোশ্চেন। এটাকে জানতে আপনাকে আসলে অ্যাডভান্স লেভেলের অধিকারী হইতে হবে, কারণ এটা অনেকেই আমরা জানি না। দেখেন P5 জাতিসংঘ বিষয়ক আলোচনায় P5 মানে কি? নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র, নাকি 5টি পরমাণু শক্তিধর রাষ্ট্র, নাকি 5টি জাতিসংঘ সংস্থা, নাকি উপরে কোনোটাই নয়? বলতে হবে। 29 নম্বর উত্তর কি হবে? পিঙ্কি রয় লাগছেন, দপ্তরগুলো মনে রাখতে পারি না, আব্দুল হাই, শেখ মেজবাউদ্দিন। আমরা লাস্ট, এটাই আমাদের লাস্ট কোশ্চেন। বলতে হবে P5 মানে কি? নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য, নাকি 5টি পরমাণু? হ্যাঁ, অনেকেই কমেন্ট করেছেন ক নাম্বার। দেখেন, এই P5 মানে হচ্ছে পার্মানেন্ট 5 মেম্বার্স, পার্মানেন্ট 5 মেম্বার্স, অর্থাৎ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে স্থায়ী 5টা সদস্য তাদেরকে বলা হচ্ছে সংক্ষেপ P5। পার্মানেন্টের P এবং এই 5 এর 5, অর্থাৎ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে 5টা স্থায়ী সদস্য আছে তাদেরকে একত্রে বলা হচ্ছে P5। এটা কিন্তু খুবই ডিপ্লোম্যাটিক কোশ্চেন। অলরেডি 40তম বিসিএস আসছে, এর আগে অনেকগুলা চাকরি পরীক্ষা কিন্তু অলরেডি চলে আসছে। যেহেতু বিসিএস আসছে, এরপর থেকে অনেকগুলো চাকরি পরীক্ষায় কোশ্চেনটা আসছে। খুবই ডিপ্লোম্যাটিক লেভেলের কোশ্চেন। P5 মানে হচ্ছে নিরাপত্তা পরিষদের
5টি স্থায়ী সদস্য রাষ্ট্র। ওকে, আমাদের আর কোশ্চেন নাই, আমাদের মমিনুল স্যার চলে আসছে। দেখি স্যার আপনাদের উদ্দেশ্যে সেই ঐতিহাসিক ভাষণ দিবেন ইনশাআল্লাহ। আরে না, ওই ভাষণ দেওয়ার মতো কিছু নাই। আচ্ছা যাই হোক, স্যারকে অসংখ্য ধন্যবাদ। এই যে পুরো ক্লাসটা যারা করলেন, অনেক কিছু শিখতে পারলেন। বলেন ক্লাসটা করে আপনাদের ক্ষতি হয়েছে না উপকার হয়েছে, আগে সেটা বলেন। এই যে এতগুলো তথ্য যে স্যার দিল, প্রতিটা প্রশ্নের বেজে আপনাকে যে বেসিক তথ্যগুলো দিল, একটা এমসিকিউ এর সাথে আপনারা যে এত তথ্য জানতে পারলেন, তার মানে কি এগুলো থেকে আপনি কি পরীক্ষার হলে প্রশ্ন কমন পাবেন না? অবশ্যই প্রশ্ন কমন পাবেন। সো আমার কলেজের ভাই কলেজের বোন, হেলায় বেলায় সময় নষ্ট না করে আমাদেরকে রেগুলার বেজে পড়াশোনা করতে হবে। সো দেখেন, আপনারা এখানে তো দেখতেছেন প্রশ্ন সমাধান, কিন্তু আপনারা চাইলে বেসিক ক্লাস করে এরকম হাজার হাজার প্রশ্ন সমাধান আপনি নিজেই করতে পারেন। এই জন্য আমাদের কিন্তু প্রাইমারির ফাউন্ডেশন ব্যাচ আছে। আপনারা জানেন যে আগামী 2 মাস পরে প্রথম আলোর পত্রিকা নিউজ অনুসরণ করলে প্রাইমারির পরীক্ষা কিন্তু 2 মাস পরে সার্কুলার আসবে। তো এই যে 2 মাস পরে যদি আমাদের সার্কুলার আসে, এখন 2 মাস সময় পাচ্ছে, আর সার্কুলারের পরে ধরলাম 2 থেকে 3 মাস সময় পাবো, সব মিলে 5 মাস সময় কিন্তু আছে। তো এই জন্য প্রাইমারির একদম নতুন ব্যাচে আমরা ভর্তি নিচ্ছি, একদম নতুন ব্যাচে। আর এই নতুন ব্যাচে যারা ভর্তি হচ্ছে, আচ্ছা জুবাইর ভাই সর্বোচ্চ শেয়ার যে করছে তার নামটা একটু দেন, আমি ভুলে গেছি। সর্বোচ্চ শেয়ারকারীর নামটা আমি ঘোষণা করে দেই, লাইভে থাকা অবস্থায় সর্বোচ্চ শেয়ারকারীর নামটা একটু ঘোষণা করে দেই। আর পাশাপাশি যারা আমাদের এই প্রাইমারির ব্যাচে ভর্তি হবেন, কলিজার ভাই কলিজার বোন, এই যে প্রাইমারির যে একদম আপডেট বই, দারিদ্র বিমোচনের প্রশ্ন পর্যন্ত এখানে যুক্ত করে, একদম 2025 সালের লাস্ট লেটেস্ট প্রশ্ন সহ যুক্ত করে কিন্তু আমরা এই হাইলাইটসটা আপনাদেরকে একদম ফ্রি দিব। অর্থাৎ যারা প্রাইমারির একদম নতুন ব্যাচে ভর্তি হয়ে পরীক্ষার আগের দিন পর্যন্ত সার্ভিস নিতে যাচ্ছেন, তারা কিন্তু জব মেডিসিনের একদম এই নতুন ব্যাচে ভর্তি হতে পারবেন। শুধু তাই না, আপনারা চাইলে ডেডিকেটেড লিখিত ব্যাচে ভর্তি হতে পারবেন। ডেডিকেটেড 10 থেকে 20তম গ্রেড লিখিত ব্যাচে ভর্তি হতে পারবেন। এই লিখিত ব্যাচে ভর্তি হতে পারবেন। এবার এই দুইটা ব্যাচে আপনারা সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। যারা এখন বাজে রাত 9:43, যারা 10:30 মধ্যে ভর্তি হতে চাচ্ছেন, এই 10:30 তাদের জন্য আজকে একটা সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ করে দেই। জান কারা কারা নিউ স্টুডেন্ট, ভর্তি নাই, ভর্তির বাইরের স্টুডেন্ট কারা কারা, তারা একটু নিউ কমেন্ট করেন। বিশ্বাস করেন, মানে সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ করে দেব এই রাতের মধ্যে। যান সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ করে দেব, অর্থাৎ নাম মাত্র ফ্রিতে। যেখানে আপনি একটা বই পাবেন, এই বইয়ের দাম অনুসরণ করে কিন্তু আপনি আজকে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। জান এই বইটা কিন্তু একদম ফ্রি করে দিব আমরা প্রাইমারির জন্য। আবার 10 থেকে 20তম গ্রেডের জন্য এরকম আপডেট বই আপনি 2 থেকে 3 দিন পরে পেয়ে যাবেন। ঠিক আছে, তো দুইটারই জন্য কিন্তু আমরা ডেডিকেটেড বই দেব। আর ডেডিকেটেড 10 থেকে 20তম গ্রেডের লিখিত ব্যাচে যদি কেউ ভর্তি হন, এই লিখিত ব্যাচের সাথে আমরা কিন্তু একটা প্রিলির কোর্স আবার ফ্রি করে দেব। যাদের ড্রিম যে আমি 10 থেকে 20তম গ্রেডের লিখিত কোর্সে ভর্তি হয়ে প্রিলিমিনারির প্রস্তুতি প্লাস লিখিতর প্রস্তুতি খুব দ্রুত করে নিব, তাদের জন্য আমাদের এই ব্যাচটা আমরা লিখিত ব্যাচের প্রস্তুতি কিন্তু 3 থেকে 3.5 মাসের মধ্যে আমরা পূর্ণাঙ্গ শেষ করে দেব ইনশাআল্লাহ। কারা কারা নিউ একটু কমেন্ট করি। নিউ যারা নিউ তারা একটু কমেন্ট করি। এই নিউ স্টুডেন্টের জন্য সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ থাকবে ইনশাআল্লাহ। পুরাতনরা পাবো না স্যার? হ্যাঁ, পুরাতনরা পাবা না কেন, অবশ্যই পুরাতনরা তো সবসময় আমাদের কি বলবো ভালোবাসার জায়গা ধরেই রাখে। কিন্তু ভর্তিকৃত স্টুডেন্টের বাইরে যারা আছে আমরা, তারা একটু কমেন্ট করি। যারা নিউ কমেন্ট করব, এখনো আমি বলতেছি যারা নিউ কমেন্ট করব সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ পাবো ইনশাআল্লাহ। সর্বোচ্চ ছাড়ে। স্যার প্রাইমারিতে ভর্তি আছি, মাশাআল্লাহ। আচ্ছা রবিন রয়, জুবাইর ভাই দেখেন যারা নিউ কমেন্ট করতেছে তাদেরকে একটু রেসপন্স করবেন, এদের জন্য আমি শেষে গিয়ে সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ করে দিচ্ছি। দীপ্তি দাস নিউ, আচ্ছা জান্নাতুল ফেরদৌস নিউ, সাজ্জাদ হোসেন নিউ, আচ্ছা এরপরে সুদর্শন সৌরভ চন্দন দেব নিউ, আচ্ছা এরপরে আছে সাবিরা আক্তার নিউ। আচ্ছা ম্যাক্সিমাম স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট আজকের এই সেশনে আমরা নিউ ছিলাম। যারা নিউ, আমি বলবো দেখেন আপনি যদি একটা গুছালো ফরম্যাটে পড়াশোনা করতে না পারেন, তাহলে কিন্তু সফলতা আসবে না। আপনি আমাদের একটা কোর্স এনরোল করে ভেতরে ঢোকার পর বা ক্লাস করার পর যদি কোনো কারণে আমাদের জব মেডিসিনের ক্লাস খারাপ লাগে, আপনি টাকা রিফান্ড নিয়েন, সমস্যা নেই, মানি রিফান্ড গ্যারান্টি আমরা জব মেডিসিন সবসময় দেই। কিন্তু একটা গোছালো প্রস্তুতি নেওয়ার জন্য প্রতিদিন ক্লাস করে তারপরের দিন ওই টপিকের উপর
পরীক্ষা দিয়ে নিজেকে যাচাইয়ের মধ্যে রাখা, বাছাইয়ের মধ্যে রাখতে গেলে আপনাকে নিয়মিত কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। আচ্ছা, আজকে আমাদের সর্বোচ্চ শেয়ার করেছেন আমান ভাই, আইডির নামই আমান ভাই। আচ্ছা, আমান ভাই 11টা শেয়ার করেছেন, জান্নাতুল পাখি 10টা শেয়ার করেছেন। তো সর্বোচ্চ শেয়ারকারী হচ্ছে আমাদের আমান ভাই। ফেসবুক আইডির নাম হচ্ছে আমান ভাই। এই আমান ভাই আপনি হচ্ছে আমাদের এই বইটা পেয়ে যাবেন। আপনি আমাদের পেজে আপনার নাম, নাম্বার, ঠিকানা 3টাই দিয়ে দিবেন, ইনশাআল্লাহ আমরা আপনাকে এনশিওর করে দিব বা আপনাকে আমরা ভর্তি নিয়ে নিব। সো আমান ভাই, এরপরে হচ্ছে আমাদের মোহাম্মদ আলমগীর 7টা শেয়ার করেছেন, নূরে আলো 7টা শেয়ার করেছেন, জান্নাত পাখি 10টা শেয়ার করেছেন। জান্নাত পাখি আরেকটা শেয়ার করলে তো তুমি হচ্ছে এই আমান ভাই থেকে পুরস্কারটা ছিনিয়ে নিতে পারতা। যাই হোক, আমরা যারা হচ্ছে আমান ভাই নামে যদি কেউ থাকি, তাহলে আমরা হচ্ছে অবশ্যই কি করব, জব মেডিসিনের পেজের মেসেজ অপশনে গিয়ে নাম, নাম্বার, ঠিকানা দিয়ে দিব। আমাদের প্রতিনিধিরা আপনাকে আমাদের নাসির স্যারের বইটা ফ্রিতে পাঠিয়ে দিবে ইনশাআল্লাহ। তার মানে আজকের ক্লাসে জয়ী হচ্ছে আমাদের আমান ভাই, উনি হচ্ছে এই বইটা কিন্তু ফ্রি পেয়ে গেল। সো যারা নিউ কমেন্ট করেছি তাদের জন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম, একদম সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন আজকে। ইনস্ট্যান্ট যারা ভর্তি হবেন তাদের জন্য আমি কোর্স ফি দিয়ে দিচ্ছি। যান, যারা নিউ কমেন্ট করেছেন, দেখেন বই পাবেন, পাশাপাশি কোর্স পাবেন মাত্র 1250 টাকায়। যান, এই 1250 টাকায়। শুধু তাই না, যদি এর পরেও আপনাদের কোনো কারণে ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, বাবা মারা গেছে, টিউশনি করে চলি বা আদার্স এক্সেট্রা, তাদের জন্য সর্বোচ্চ ছাড়। এই রাতের মধ্যে ভর্তি হতে হবে। এই অফারটা শুধুমাত্র যারা নিউ কমেন্ট করছি তাদের জন্য। যারা নিউ কমেন্ট করে নাই তারা কিন্তু এই অফারে ভর্তি হতে পারবো না। এখনো যারা নিউ কমেন্ট করে নাই, নিউ লেখি, তাইলে আমরা এই অফারে ভর্তি হওয়ার সুযোগ পাবো। যদি এছাড়াও আপনাদের কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনারা আমাকে কল করবেন। আচ্ছা, আলোর পথ তুমি 17 জন। আচ্ছা স্যার, আমি এতজনকে শেয়ার করছি। 14 জনকে শেয়ার করতে হয় আসলে কোন গ্রুপ বা আইডি থেকে। শেয়ার করলে যদি সেটা শেয়ার সাবমিট হয়, তাহলে আমাদের অ্যালগরিদমে শো করে। আমাদের অ্যালগরিদমে সর্বোচ্চ শেয়ারকারী হচ্ছে আমান ভাই, সেকেন্ড হচ্ছে জান্নাত পাখি, থার্ড হচ্ছে আমাদের মোহাম্মদ আলমগীর, আর ফোর্থ হচ্ছে নূরের আলো। বুঝতে পারছি? ওকে, তাহলে যারা যারা আমরা নিউ কমেন্ট করেছি, জুবাইর ভাই অনেকে নিউ কমেন্ট করতেছে, তাদেরকে সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ করে দেন। এবং যারা আমরা নিউ কমেন্ট করছি তারা এই নাম্বারে 0190151950 এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে মেসেজ করে শুধুমাত্র নাম্বার শেয়ার করব। আমার এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে নাম্বার শেয়ার করি, অথবা জব মেডিসিনের মেসেঞ্জারের মেসেজ অপশনে গিয়ে নাম্বার শেয়ার করব। যদি জব মেডিসিনের মেসেজ অপশনে গিয়ে নাম্বারটা শেয়ার করি, তাহলে আমাদের প্রতিনিধিরাই আপনাকে কল করবে। কল করে সর্বোচ্চ ছাড়ে ভর্তিটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্ট নিউ কমেন্ট করেছেন। যারা শুধুমাত্র নিউ কমেন্ট করেছেন তারাই এই অফারে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন। এবং আজকে রাত 10:30 মধ্যে আপনাকে টাকা পাঠিয়ে ভর্তিটা কনফার্ম করতে হবে। ভর্তি হওয়ার পর স্যার আমি বিসিএ যে এনরোল আছি, ওকে ডান, কোনো সমস্যা নেই। সো আপনারা যদি কেউ ডেডিকেটেড 10 থেকে 20তম গ্রেডের লিখিত ব্যাচে ভর্তি হতে চান, ভর্তি হওয়ার সুযোগটা পাচ্ছেন। সো আজকে রাত 10:30 মধ্যে আপনাকে এন্ট্রি করতে হবে। এবং কলিজার ভাই, কলিজার বোন, কারো যদি এরকম ড্রিম থাকে যে ভাই আমি 5 মাস আপনার দায়িত্বে থেকে পড়াশোনা করতে চাই, এরকম স্টুডেন্ট যদি থাকেন, আমাদের দায়িত্ব আমরা অনলাইনের স্টুডেন্টকে যেমন নেই, অফলাইনের স্টুডেন্টদেরকেও নেই। ধরেন আমাদের ক্লাস সরাসরি করতে যাচ্ছেন, এরকম স্টুডেন্ট যদি কোথাও কোনো স্টুডেন্ট থাকেন যে আমার 5 মাসের মধ্যে একটা জব নিড, তাহলে মিরপুর 10-এ আমাদের হেড অফিসে চলে আসবেন, বা বাংলাদেশের আমাদের যে কোনো ব্রাঞ্চে ভর্তি হয়ে যাবেন। মিরপুর 10-এ আসলে আমরা যেটা করব, আমাদের লাইব্রেরি ফ্যাসিলিটিসে আপনি লাইব্রেরি সারাদিন ইউজ করবেন এবং আমাদের তত্ত্বাবধানে থাকবেন, নিয়মিত ক্লাস করবেন, পরীক্ষা দিবেন। ইনশাল্লাহ 5 মাস পরে আপনি একটা জব লুফে নিয়ে এখান থেকে সুন্দর করে আমাদের সাথে মত বিনিময় করে চলে যেতে পারবেন। এরকম স্টুডেন্ট, এরকম ইন্টেনশন যুক্ত যদি কোনো স্টুডেন্ট থাকি, মিরপুর 10-এ চলে আসবো, অথবা বাংলাদেশের যে কোনো অফলাইন শাখায় আমরা ভর্তি হয়ে যাব। আর অনলাইনে যারা আমরা সুযোগ নাই, যাদের অফলাইনে ভর্তি হওয়ার, তারা অনলাইনে আমরা জাস্ট আজকের এই অফারে ভর্তি হয়ে যাব। যারা নিউ কমেন্ট করেছি প্রত্যেককেই আমরা এই সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগটা করে দেব ইনশাআল্লাহ। সো যারা আমরা নিউ কমেন্ট করেছি প্রত্যেকেই জব মেডিসিনের মেসেজ অপশনে গিয়ে নাম্বার শেয়ার করব, অথবা আমাদের এই নাম্বারে আমরা কি করব, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করব। যদি
কোনো কারণে আপনার ফোনে টাকা থাকে তাহলে 01-এ কল করতে পারেন, 02 ব্যস্ত থাকলে 01 ব্যস্ত থাকলে 02-তে কল করতে পারেন, 03-তে কল করতে পারেন, 04-এ কল করতে পারেন, 05-এ কল করতে পারেন। এগুলো সবই আমাদের নাম্বার। এই নাম্বারগুলোতে কল করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের কি চট্টগ্রামে? না, চট্টগ্রামে আমাদের শাখা নাই, তবে খুব শীঘ্রই যাবে। তো ময়মনসিংহ শাখা আমাদের খুব শীঘ্রই যাচ্ছে। আবার ঢাকা বাড্ডাতে আমরা শাখা দিব খুব শীঘ্রই। জব মেডিসিনের শাখা পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ওকে, সো ঠিক আছে আমার কলিজার ভাই কলিজার বোনেরা, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। সবার সুস্থতা কামনা করে আজকের এই সেশন শেষ করতেছি। যারা আমরা নতুন তাদেরকে আমি বলবো সর্বোচ্চ অফারটা কিন্তু আমাদের 10টা 30 মিনিট পর্যন্ত থাকবে। এই 10টা 30 মিনিটের মধ্যে আপনাকে এন্ট্রি করতে হবে বা ভর্তি কনফার্ম করতে হবে। তা না হলে এটার কোর্স ফি কিন্তু আমাদের 3000 টাকা। আমরা অফারের সর্বনিম্ন ভর্তি নেই 1550 টাকায়। এটা আগামীকালকে 1550 টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। অফারটা জাস্ট আজকের জন্য 1250 টাকা ইনস্ট্যান্ট ভর্তি হওয়ার সুযোগ থাকবে। এছাড়াও যদি কারো ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনারা এই নাম্বারে কল করবেন, ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। তাহলে যারা আমরা ইনস্ট্যান্ট ভর্তি হতে চাচ্ছি তারা এই নাম্বারটা সেভ করে ফেলি। সেভ করে হোয়াটসঅ্যাপে জাস্ট নাম্বার শেয়ার করলে আমাদের প্রতিনিধিরাই আপনাকে ইনস্ট্যান্ট কল করবে, অথবা জব মেডিসিনের মেসেঞ্জারের মেসেজ অপশনে গিয়ে নাম্বারটা শেয়ার করেন, আমাদের প্রতিনিধিরাই আপনাকে কল করবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে রাত 10টা 30 মিনিট পর্যন্ত এই অফারটা আপনারা জাস্ট আজকে 10টা 30 মিনিটের জন্য পাইলেন। এরপরে আর কোনো অফার থাকবে না। এরপরে আপনারা ভর্তি হতে চাইলে সর্বনিম্ন 1550 টাকা, সর্বোচ্চ 3000 টাকা আপনাকে ভর্তি হতে হবে ইনশাআল্লাহ। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। সবার সুস্থতা কামনা করে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।